আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 105 ব্যাচের আজকে 12তম ক্লাস। আজকে আমরা কোর্স করতে করতে আমাদের কোর্সের মাঝামাঝি পর্যায়ে এসেছি। এরকম পর্যায়ে এসে আমরা কিন্তু আমাদের লিড আইডির পক্ষ থেকে একটি ছোটখাটো মিড টার্ম এক্সাম দিয়ে থাকি। তো মিড টার্ম এক্সামটা কেন আমরা দিয়ে থাকি? মিড টার্ম এক্সামটা এই কারণে দিয়ে থাকি, আমাদের কোর্স যখন কমপ্লিট হয়ে যাবে আপনারা কিন্তু মোটামুটি একটি ডিজিটাল মার্কেটার হয়ে যাবেন। তো ডিজিটাল মার্কেটার হয়ে গেলে আপনারা অনেকে সবাই যে ফ্রিল্যান্সার হবেন সেটা কিন্তু নাও হতে পারে। আমার অনেক স্টুডেন্ট ফ্রিল্যান্সার না হয়েও তারা অনেকেই কিন্তু কোনো না কোনো কোম্পানিতে যোগদান করেছেন। তো আপনি যখন একটি কোম্পানিতে যোগদান করবেন আপনার কিন্তু একটি অনলাইন এক্সাম দিতে হয়। তো যখন অনলাইন এক্সাম দিবেন তখন সেটা কিরকম হতে পারে? এটা যদি একটি এক্সপিরিয়েন্স আগে থেকে পেয়ে যান তাহলে কি হবে, আপনার এই এক্সপিরিয়েন্সটা ফিউচারে আপনার জন্য বেটার একটা বেটার হয় আর কি। ঠিক আছে, তো এই কারণে লিডারটি থেকে এই টাইমে আপনাকে একটা এক্সাম দেওয়া হয়, তার জন্য আপনার জন্য বেটার। আশা করি আপনারা সবাই এক্সামটি দেওয়ার ট্রাই করবেন। তো আমাদের আজকের ক্লাস এবং পরের ক্লাস, ঠিক আছে, মানে 13টা ক্লাসের পরেই কিন্তু এই এক্সামটি হয়। তো আশা করি সবাই কিরকম এক্সাম হবে, কি কি টাইপের এক্সাম হবে, কত ঘন্টার এক্সাম হবে, এটাগুলো কিন্তু আমরা সবাই বুঝতে পারছি। তো আমি সবকিছু নিয়ে ডিটেলস ভাবে আলোচনা করব। তো আগে আমরা এক্সামের ডেটটা ফিক্স করি। আমাদের এক্সামটি কখন নর্মালি হয় যেটা আমি বললাম, আমাদের নর্মালি 13টা ক্লাসের পরে হয়। তো আমাদের এখন 12তম ক্লাস, তার মানে কয়টা ক্লাসে পরে হবে? 13তম ক্লাস যে হবে তার পরের দিন কিন্তু আমাদের এক্সামটি হবে। তাহলে আজকে যদি 12তম ক্লাস হয় তাহলে 13তম ক্লাস কবে হবে? 13তম ক্লাস হবে যদি সোমবারে আমাদের 13তম ক্লাস হয়, তাহলে আমাদের 4 তারিখ এক্সাম হবে। ঠিক আছে, যদি 4 তারিখ কোনো ছুটি না থাকে আমাদের, তাহলে 4 তারিখ কি হবে? 4 তারিখ আমাদের এক্সাম হবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? যদি 4 তারিখ কোনো এক্সাম, যদি ছুটি বা সরকারি ছুটি না থাকে এর মধ্যে, তাহলে আমাদের কি হচ্ছে, আমাদের 4 তারিখ এক্সামটি পড়ছে। ওকে। আহ, আপু বলছেন শবে বরাত, তো শবে বরাতের জন্য যদি আমাদের ছুটি পাই আমরা তাহলে আমাদের অফিসে আমি জানাবো যে শবে বরাতে ছুটি আছে নাকি। যদি শবে বরাতে ছুটি থাকে তাহলে আমি ক্লাসটি আমাদের এক্সামটি না হলে পরের দিন নিব। আর যদি পরের দিন বলতে তো আমাদের পরে কবে হবে? শনিবারে হবে। আর যদি আমাদের অফিস থেকে বলে দেয় যে ছুটি নেই তাহলে আমাদের 4 তারিখে হচ্ছে। সবাই ক্লিয়ার? আশা করি আমরা বিষয়টি নিয়ে সবাই ক্লিয়ার। ঠিক আছে, তো আমাদের এক্সাম ডেট সবাই ক্লিয়ার হয়েছি। এক্সাম ডেট নিয়ে কিন্তু সবাই আমরা ধরে নিয়েছি যে আমাদের এক্সাম ডেট হলো 4 তারিখ। এটা নিয়ে আমাদের কিন্তু কোনো কিছু করার নেই। ওকে, যে স্যাটারডেতে নেন অন্য দিন নেন এইরকম কিন্তু করা যাবে না, কারণ আমাদের 13টা ক্লাসের পরেই কিন্তু আমাদের হবে। যদি কোনো কারণে, টেকনিক্যাল কারণে 13 নম্বর ক্লাস যদি পিছনে যায় তাহলে অন্য কথা। ঠিক আছে আপু, আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো আপনাদের এক্সাম নিয়ে যা যা প্রশ্ন থাকবে এটা আমরা এই স্লাইডে দেখব। এই স্লাইড দেখার পরবর্তীতে আমাকে বাকি কোশ্চেনগুলো করেন। ঠিক আছে, আগে আমরা এই স্লাইডটি মনোযোগ সহকারে শুনি। আর আমি যা কোশ্চেন করব তার বাইরে কোনো আনসার বা কোশ্চেন আমি চাই না। ঠিক আছে, তো আমি যেগুলো কোশ্চেন করছি সেগুলোর বাইরে আমি কোনো কোশ্চেন চাচ্ছি না। তো আমরা দেখি। তো আমরা দেখি, তো আমাদের ক্লাস, আমাদের সিলেবাসটা কি? সিলেবাসটা হলো আমাদের প্রথম থেকে শুরু করে আমাদের আজকের ক্লাস এবং পরবর্তী ক্লাস, মানে এই 13টি ক্লাস যে হয়েছে এই সবগুলোই কিন্তু আমাদের ক্লাস টপিকের মধ্যে পড়বে।
তো আমাদের পুরো ক্লাস নিয়ে যা যা এই পর্যন্ত ক্লাস হয়েছে সেটা কিন্তু আমাদের সিলেবাস। ওকে। তো নেক্সট আমাদের এক্সামটি কোথায় হয়? আমাদের এক্সাম কি টাইপের হবে? এক্সাম হবে আমাদের এমসিকিউ টাইপের হবে, এবং কিছু কিছু আমাদের কিন্তু রিটেন কোশ্চেন থাকতে পারে। তো রিটেন কোশ্চেন যে থাকবে, তো রিটেন কোশ্চেনগুলো আমরা এগুলো কোথায় লিখব? তো রিটেন কোশ্চেনগুলো প্রথমে আমি বলি, আমাদের রিটেন কোশ্চেনগুলো আমাদের আহ, কখন হবে? তো এটা আমাদের হবে হলো এক্সাম হবে ক্লাস টাইমে বা শিডিউল টাইম। ঠিক আছে? তো আমাদের শিডিউল টাইম কয়টা? আমাদের শিডিউল টাইম হলো 9টা। তাহলে আমাদের আপাতত আমরা জেনেছি আমাদের হলো 4 তারিখ, যদি আমাদের ছুটি না থাকে আমাদের 4 তারিখ 9টায় আমাদের এক্সাম হবে। ওকে। তো আমাদের যে এক্সামটি হচ্ছে, এক্সামটি কোথায় হচ্ছে? আমরা গুগল ফর্মে একটি লিঙ্ক পাবো। এই লিঙ্কটি কোথায় পাবো? এই লিঙ্কটি কিন্তু আমরা যে ফেসবুক গ্রুপ আছে যেখানে আমরা অলওয়েজ পেয়েছি, ঠিক 9টার দিকে, 9টার আগে না কিন্তু, ঠিক 9টার দিকে আমরা ফিচার্ডে চেক করব যে যেভাবে আমরা আগে চেক করেছি সেভাবে আমরা এটি গুগল ফর্মের লিংক পাবো। সেই ফিচার্ডে গিয়ে সেখানে ক্লিক করে আমরা গুগল ফর্মের মধ্যে ক্লিক করে আমরা এক্সামটি দিতে পারবো। এটি নিয়ে আমরা সবাই বুঝতে পারছি। ঠিক আছে? অনেকেই জিজ্ঞেস করেন আমাকে, স্যার আমরা ক্লাস লিঙ্কটি কোথায় পাচ্ছি? ক্লাস লিঙ্কটি কিন্তু আমরা যেখানে জুম লিঙ্ক পেতাম সেখানে গুগল ফর্মের লিঙ্কটি পাবো। এবং গুগল ফর্মের লিঙ্কের মধ্যে যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করব পরীক্ষা দেওয়ার পরে, তারপরে আমরা ওখানে ভিউ রেজাল্ট এ দেখতে পারবো আপনি কত মার্ক পাবেন। তো এখানে আমাদের একটু বিষয় আছে, আমি একটু আপনাদের সাথে আলোচনা করি। ধরেন এখানে আপনি একটা কোশ্চেন দিলাম, হোয়াট ইজ ইয়োর নেম? ঠিক আছে? বা এরকম একটা কোশ্চেন দিলাম, এটা না দিয়ে হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্কাই? ঠিক আছে? অফ স্কাই, এরকম একটা কোশ্চেন দিলাম। তো আমি যদি এখানে আনসার আমি গুগলে বলে দেই ব্লু, ওকে, তো এখানে হয়টা কি, আপনি যদি এখানে ব্লু ছাড়া অন্য কোনো আনসার দেন এটা কিন্তু সে ভুল দিবে। বিষয়টা বুঝতে পারছি? আপনার যদি মনে হয় যে স্যার, এমনও তো আমি দেখেছি যে সূর্য যদি সূর্যের কাছাকাছি আসে তখন কিন্তু একটু হলুদে ভাব আসে, আমি স্কাই ব্লু দিলাম। আমি বুঝতে পারছি, এটাও তো স্যার হয় স্যার, কিন্তু গুগল কি বলবে? আমি যেহেতু আনসার দিয়েছি ব্লু, এটাকে কিন্তু সে রং বলবে। তাহলে এটাকে আমি কিভাবে কাউন্টার করতে পারি? তো আমি যেটা করি, এরকম কোশ্চেন আনসার আমি না দিয়ে আমি কোনো আনসারই দেই না। আমি কোনো আনসার না দেওয়ার কারণে কি হবে? যেহেতু কোনো আনসার দেই না, আপনি যাই দিবেন, এখানে যদি ব্লু লেখেন ওটা কি রাইট দিবে নাকি ক্রস দিবে? আমাকে সেটুকু আনসার দেন। আরিফ ভাই, আমি আপনাকে আমি সবাইকে কিন্তু ক্লাসটি শুরু করার আগে আমি বলেছি যা জিজ্ঞেস করেছি তার বাইরে আপাতত কোশ্চেন না করতে। তো আপনি যদি যেহেতু কোনো আনসার দেইনি, যদি এখানে ব্লু লেখে ও কি আনসার দিবে? রাইট দিবে নাকি রং দিবে? যেহেতু কোনো আনসার দেয়নি তাহলে কিন্তু সে এটাকে ব্লু দিলেও সে কিন্তু ক্রস দিবে। বুঝতে পারছি? সবাই কি বিষয়টি ক্লিয়ার? এখন যদি আপনার মনে হয় স্যার আপনি ব্লু লিখলেই পারতেন, আমি যদি এখানে ক্যাপিটাল অক্ষর দিয়ে ব্লু দিতাম এটা কিন্তু তখনও সে ক্রস দিত। ওকে, আমি আবারও বলি। মনে করেন আমি একটা কোশ্চেন লিখেছি, হোয়াট ইজ দ্য কালার অফ দ্য স্কাই? ঠিক আছে? একটা কোশ্চেন দিয়েছি গুগল ফর্মে আপনাকে আনসার দেওয়ার। ঠিক আছে? এবং আমি আনসার যদি ক্যাপিটাল ব্লু দিয়ে এই যে ব্লু লেখি, আপনি যদি এখানে নিচে ব্লু লেখেন এটা কিন্তু গুগলে ভুল ধরবে। আমরা কি বুঝতে পারছি? আমি যদি গুগলের উপর আনসার রেখে ছেড়ে দেই
ও কিন্তু ভুল ধরবে। আমরা কি বুঝতে পারছি এখন সবাই? তো আমি যেটা করি, আমি কোনো আনসার দেই না। আমি যখন কোশ্চেন করি আমি কোনো আনসার দেই না। তাহলে কি হয়, ও সবগুলাই ভুল ধরে। পরবর্তীতে আমি দেখে নেই যে কে কি লিখেছে। কেউ যদি এখানে লিখে দেয় যে এটা হলো পার্পল, তার ইচ্ছা হলো সে এখানে পার্পল লিখলো বা পিঙ্ক লিখলো, আমি পরে ওটাকে নিজে কেটে দিই, আর যারা সঠিক লিখেছে তাকে আমি দেখে নাম্বার দিয়ে দিই। আমি কি বুঝতে পারছি? এই নাম্বার পরে আমি যোগ করে দেই। সবাই কি বুঝতে পারছি? পরে আমি দেখে কি করি, যেহেতু ঠিক হয়েছে পরে যোগ করে আমি দিয়ে দিই। এখন এইটুকু কারা বুঝেননি? তাহলে যখন এর ভিউ রেজাল্টে ক্লিক করবেন, এই ভিউ রেজাল্টে কোনটার মার্ক পাবেন? রিটেনের মার্ক পাবেন নাকি পাবেন না? রিটেনের মার্ক কিন্তু পাবেন না। সবাই ক্লিয়ার? রিটেন যে কয়টি কোশ্চেন করবেন সেটার মার্ক কিন্তু পাবেন না। শুধুমাত্র এমসিকিউ যে কয়টি পেয়েছেন এমসিকিউর মার্ক পাবেন। বিষয়টি কারা কারা ক্লিয়ার হয়েছেন এবং কারা কারা ক্লিয়ার হননি আমাকে এখন বলেন। আমি আবারও বলছি, কারা কারা ক্লিয়ার হয়েছেন, কারা কারা ক্লিয়ার হননি? ক্লিয়ার হননি। এই কথাটি আমি বারবার এই কারণে বলছি, আপনাদের একটা কাজ করেন। তো মনে করেন আপনারা সবাই এক্সাম দিচ্ছেন, এমন সময় কেউ আনসার শিট নিয়ে আমাকে বলছে, আপনাদের সামনে বলছে, মনে করে এক্সাম দিচ্ছেন সবাই, সবাই আপনাকে বলছে, স্যার এটার উত্তর এটা কেন ক্রস হলো? বিষয়টি আপনার কেমন হবে? আনসার দেখায় বলছে, স্যার এটার আনসার তো এটা, আমার তো সঠিক আছে। আর আপনারা এক্সাম দিচ্ছেন, বিষয়টি দেখতে খারাপ লাগে না? মানে কি, কমেন্ট সেকশনে কি করে, আমি কিন্তু আনসার শিট একটু পরে দেখিয়ে দিব কোথায় দেওয়া আছে। তারা আনসার শিট নিয়ে দেখায় যে স্যার এটা তো ঠিকই আছে, আমারটা কেন এখানে ভুল দেওয়া হয়েছে? তো যদি কেন ক্রস আসছে এটা যদি আমরা বুঝতে পারি, আশা করি এটা নিয়ে আর কোনো কোশ্চেন আমাদের থাকবে না। মানে আপনারা কোশ্চেন এবং কোশ্চেনের আনসার শিট যেটা আমি দিয়ে দিব, আমরা দেখতে পারবেন কোথায় পাওয়া যায়। তো ওখানের কোশ্চেন এবং আনসারের শিটটা কি করছেন না, আপনারা কমেন্টে দিবেন না, তাই না? এটা কি আমরা চিন্তা করতে পারি যে স্যার আমারটা কোশ্চেন তো ঠিক আছে, আনসারও ঠিক আছে, কেন ক্রস আসলো? সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। আর যদি কারো কোশ্চেন থাকে আমাকে এখনো করেন, কারণ যখন পরীক্ষা হবে তখন কিন্তু আমি কোনো দিব না, ঠিক আছে? রিটেন নাম্বার আমরা কবে পাবো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? আকি আপু বলছেন উনি বুঝেননি। ঠিক আছে, আপনি আকি আপুকে আমি আবারও বুঝে নিই। হ্যাঁ, রাইট। কায়ুম ভাইয়া যেটা বললো যে আমি পরে রেজাল্টে যোগ করে দিব, ঠিক আছে? রিটেনের মার্কস আমি পরবর্তীতে যোগ করে দিব। আম, আকি আপু বুঝেননি, আকি আপুকেও বুঝিয়ে দিতে হবে, কারণ আমি, তো আমরা যেহেতু সবাই বুঝতে পারছি আমি আগাই, ঠিক আছে? বাকিটা একটু ক্লাস দেখে আমরা বুঝে নিব। তো এখন হলো পোস্ট করার পরে, পোস্ট করা 2 ঘন্টা পর্যন্ত কিন্তু আমরা উত্তরপত্র জমা দিতে পারবো, যেহেতু অনলাইন এক্সাম সবাই কিন্তু ঠিক টাইমে নাও আসতে পারেন। তো পোস্ট করা 2 ঘন্টা টাইম পর্যন্ত আমরা উত্তরপত্র জমা দেওয়ার সময় পাবো, ঠিক আছে? কিন্তু 2 ঘন্টা পর, কেন 2 ঘন্টা? কারণ আমাদের ক্লাস টাইম কিন্তু নর্মাল 2 ঘন্টা হয়। তো যদি 9টা হয় আমাদের লাস্ট টাইম কত? 11টা, ঠিক আছে? 11টার পরে যদি কেউ সাবমিট করতে যায় তাহলে কিন্তু তার খাতা বাতিল হয়ে যাবে। সবাই ক্লিয়ার? এবং আবার যদি কেউ একাধিকবার সাবমিট করতে চায় তাহলেও কিন্তু তার খাতা আমি বাতিল করে দিব। ক্লিয়ার? কারণ আমরা যখন, আমি একটু আগেই বলেছি, আমরা একবার সাবমিট করলে আমরা কিন্তু আনসার দেখতে পারবো। তো সেই আনসার দেখে যদি কেউ বুদ্ধিমানি করে আবার কোশ্চেন দিতে চায়, আমরা কি করে দিব, সেটাকে আমরা বাতিল হিসাবে করে দিব, ঠিক আছে?
প্রশ্ন আমাদের 30টা মতো থাকবে আর কি, ধরে নেন। ঠিক আছে। তো আমি যেটা বলেছি কামরুন নাহার আপু, আমাদের এটা চিন্তা করা দরকার নেই, আমি যতটুকু কোশ্চেন করেছি তার বাইরে আমরা একটু না যাই। ঠিক আছে। তো আমরা যদি ভুল রোল দেই বা স্টুডেন্ট আইডি দেই, তাও কিন্তু আমাদের এক্সাম বাতিল হবে। ঠিক আছে। স্টুডেন্ট আইডি আমরা কিন্তু তখন পেয়েছি, ভুল রোল নাম্বার বা স্টুডেন্ট আইডি আমাদের কিন্তু সবার স্টুডেন্ট আইডি সবাই জানি। তো এই স্টুডেন্ট আইডি যদি আপনি ভুল দেন, তাও কিন্তু আপনাদের এক্সামটি বাতিল হয়ে যাবে। ওকে। তো এক্সামের দিন আমাদের ক্লাস হবে না, এবং ফাইনাল এক্সাম নর্মালি পাবলিশ করি না আমি। তারপরও এবং পরের ক্লাসে আমরা এই রেজাল্ট নিয়ে আমরা ডিসকাস করব কে কোথায় ভুল করেছেন। ওকে। এইটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আমরা আরো অনেক স্লাইড আছে যেখানে আমরা সামনে নিয়ে আলোচনা করব। এইটুকু আমরা বুঝতে পারছি? মেবি আমরা বুঝতে পারছি। তো তারপরে আমাদের সময় কত? আমাদের সময় হলো নর্মালি 40 মিনিট, মার্কস হলো 50 এবং পাস মার্ক হলো 35। ঠিক আছে। তো আমি আপনাদের একটা বিষয় বলি, গুগল ফর্মে কিন্তু কোনো টাইম লিমিট নেই, মানে টাইম কাউন্ট করার কোনো অপশন নেই। বুঝতে পারছি। এবং আপনাদের শুরু করার টাইম হলো 9টা এবং শেষ করার টাইম হলো 11টা। বাকিটা আশা করি যারা বোঝার তারা বুঝে গেছেন। ওকে। যারা বুঝার তারা বুঝে গেছেন, যারা না বুঝার তাদেরকে আর বুঝাবো না। ক্লাসের পরে আমি বুঝাবো, এক্সামে পরে বুঝাবো। ওকে। তো আশা করি আমরা বুঝতে পারছি। মার্কস আমাদের 50 এবং পাস মার্ক আমাদের 35। ওকে। আমি শুধুমাত্র একটা টাইম দেখতে পারি, যে কখন আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। ওকে। তো আমি আপনাদের একটা ডেমো দেখাচ্ছি। যখন আমরা মিট কোর্সে যাব, ধরেন আমরা যখন এরকম একটি গুগল ফর্ম পাবো, তো সেখানে আমরা আমাদের রোল নাম্বার আমরা দিব। ঠিক আছে। রোল নাম্বার আমরা দিচ্ছি, এবং আমাদের রোল নাম্বার কিন্তু আমরা ভুলে থাকি, আমরা অফিস থেকে কালেক্ট করে নিব। তো আমাদের যেমন মনে করেন আমরা এসইওর মিনিং আমরা জানি। এসইও মিনিং কি? সেমেন্টিক ইঞ্জিন ইনপুট আউটপুট না? তো এটা দিয়ে আপনি কি করেছেন, আপনি এখানে সাবমিট করে দিয়েছেন। তো সাবমিট করার পরে এখানে ভিউ স্কোর বা ভিউ রেজাল্ট যে বাটন আছে, আপনি কি করতে পারবেন, আপনি ক্লিক করে দেখতে পারবেন আপনার রেজাল্ট কত। তো আমি আপনাকে কি বলেছি, এটার কোনো মার্ক থাকলে এই মার্ক কিন্তু পাবেন না। তো আমরা ভিউজ করে যদি দেখি, এখানে আপনি টোটাল মার্ক এখানে দেখতে পারবেন। তো এখানে আপনি যাই লেখেন না কেন, এটা কি হবে? এটা ক্রস হবে। এটা নিয়ে সবাই ক্লিয়ার? এই জায়গায় যে কয়টি টাইপের ফিল্ড থাকবে, এগুলো কি থাকবে? এগুলো কিন্তু সব ক্রস হবে। ওকে। তারপরে দেখেন, এটা যেহেতু ক্রস হয়েছে, এসইওর মিনিং তাহলে সাইমেন্টিক ইঞ্জিন আউটপুট না, অন্য কিছু, তাই না? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এবং নিচে আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে ছোট একটি, কেন এটা হলো, এটার ছোট একটি আমি নোট লিখে দিয়েছি, মানে আনসার শিট দেখে দিয়েছি। তো তার মানে আপনি কোশ্চেনের সাথে আনসার শিট পেয়ে যাচ্ছেন। সবাই বিষয়টি ক্লিয়ার? তো আশা করি এক্সামের পরে আমার কাছে আর আনসার শিট চাইবেন না, কারণ আমি কিন্তু আনসার শিট দিব না। এইটুকু নিয়ে সবাই ক্লিয়ার হয়েছেন? আপনারা যেহেতু এক্সামের সাথে সাথেই আনসার শিট আপনাদের হাতে পেয়ে যাচ্ছেন, এবং চাইলেই আপনারা এটা স্ক্রিনশট নিয়েও রেখে দিতে পারছেন। ওকে। তো নেক্সট আপনাদেরকে আরেকটি বেটার ওয়ে আমি বলি। কোশ্চেন যদিও বেশি না, সময় আপনাদের বেশি লাগবে না, তো তারপরও আমাদের অনেক স্টুডেন্ট আছেন যারা মিস ক্লিক করে এক্সাম থেকে বের হয়ে যান। তো তখন আমাকে কল দেন 5 মিনিট আগে, স্যার এখন আমি কি করব? তো আপনাদের জন্য আমি একটি সু- আম, উপায় বলি। তো আপনারা কি করবেন, যারা স্পেশালি মোবাইল ইউজাররা এই সমস্যায় পড়েন, তো আপনারা কি করবেন, আপনারা মোবাইল ফেসবুক দিয়ে এক্সাম দিবেন না। ঠিক আছে। তো ফেসবুক অ্যাপ দিয়ে এক্সাম না দিয়ে আমরা কি করব, গুগল ক্রোম দিয়ে এক্সামটা দিব। আমি আপনাদের শিখিয়েছি না গুগল ক্রোম দিয়ে কিভাবে ফেসবুকে ঢুকতে হয়?
তো গুগল ক্রোম দিয়ে ফেসবুকে ঢুকে যারা মোবাইল ইউজার, তার আপনারা গুগল ক্রোম দিয়ে এক্সামে ঢুকবেন, পরে আমাদের ফেসবুক গ্রুপে ঢুকবেন, পরে ফিচার থেকে আপনি যে শিটটি দেওয়া থাকবে, যে গ্রুপ লিঙ্কটি দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করবেন। আমরা বুঝতে পারছি? তাহলে এই যে শিটটি ওপেন হবে, এটা কোথায় ওপেন হবে? গুগল ক্রোমে। ওকে। তো গুগল ক্রোমে যদি ওপেন হয়, গুগলের এটি কাজ করে, গুগল আপনার যে রেসপন্স গুলো এটা কিন্তু সে সেভ করে রাখে। বুঝতে পারছি? যেটা আমাদের ফেসবুক করে না। ফেসবুক অ্যাপ এর সেভ করার কাজ নেই, সেটা গুগল ক্রোম করে। আমরা যারা মোবাইল ইউজার তারা ক্লিয়ার হয়েছি? গুগল ক্রোম কি করে? আপনার রেসপন্স গুলো, মানে আপনার আনসার গুলো সে সেভ করে রাখে। তাহলে বাই চান্স আপনি যদি ভুলে এখানে যদি আপনি নিজে ইমেলটি সেভ করে দেন, তাহলে অলওয়েজ আপনার রেসপন্সটি সেভ করে রাখবে। তাহলে অ্যাক্সিডেন্টলি যদি আপনি ক্লিক করে অন্য পেজে চলে যান, তাহলে আবারও যদি আপনি এখানে আসেন, দেখবেন সবগুলো রেসপন্স অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। তাহলে আপনার এই অ্যাক্সিডেন্টাল টাচ করে সব চলে যাওয়ার ভয় থাকবে না। সবাই ক্লিয়ার? আশা করি আমরা সবাই ক্লিয়ার। তাহলে এক্সাম নিয়ে আমাদের আর কোনো কোশ্চেন নেই। আমরা সবাই জেনেছি এক্সাম কই থেকে দিতে হবে, এক্সামের লিঙ্ক কোথায় হবে, কেন আমাদের রিটেন এক্সামে রিটেন গুলো ক্রস আসবে। ঠিক আছে, এগুলো নিয়ে আমাদের সবগুলো কিন্তু কোশ্চেন যেগুলো থাকে সবই পার হয়ে গেল। কখন এক্সাম, কয়টার দিকে এক্সাম, আশা করি এক্সাম নিয়ে যা যা কোশ্চেন গুলো আছে সবই কিন্তু আমাদের হয়ে গেছে। ঠিক আছে, কি ধরনের এক্সাম আমরা যা যা পড়েছি, আমি যা যা বলেছি এগুলোর মধ্যে এক্সাম হবে, কোশ্চেন আনসার এক্সাম হবে, এমসিকিউ এক্সাম হবে। ঠিক আছে, খুবই ইজি এক্সাম হবে। ইংরেজি পারলে ইংরেজিতে আপনি ইজি পারবেন, আর যারা ইংরেজি না পারে আপনি গুগলে দেখবেন ট্রান্সলেট করা যায়। ঠিক আছে, গুগল ট্রান্সলেটর আছে, গুগল ট্রান্সলেট করে এটাকে ইংরেজি থেকে বাংলা করে নেবেন। ওকে। তো যদি আপনার রোল নাম্বার না জানেন, তাহলে কি করবেন? অফিস টাইমে 10টা থেকে 5টা যে আছে, 10টা থেকে 5টায় কল দিবেন মোবাইল নাম্বারে, তাহলে কিন্তু আপনি নিজের রোল নাম্বার জানতে পারবেন। সবাই তাহলে ক্লিয়ার? তো আমাদের তাহসিন মুমিন ভাইয়া তখন থেকে বলছেন যে আমি কখন এটি ভিডিও দিব, আপনি কালকের মধ্যে ভিডিও পেয়ে যাবেন। ঠিক আছে মুমিন ভাইয়া, এই ভিডিও আপনি কালকে দুপুরের মধ্যে পেয়ে যাবেন। তো আশা করি, না এই আমাদের মার্ক গুলো যুক্ত হয় না। ঠিক আছে, তো আশা করি আমরা, হ্যাঁ যে রোলটি দেওয়া হয়েছে কামরুন নাহার আপু সেটাই, যেটা আগে দেওয়া হয়েছিল না এলডিএম সামথিং, এলডিএম দিয়ে 6টা ডিজিট, সেটাই। কিন্তু এটা কিন্তু আপনার এলডিএম 105 কিন্তু আপনার রোল নাম্বার না। ওকে। তারপরে অনেকে যে কাজটি করেন, আপনারা নিজের মোবাইল নাম্বার দিয়ে দেন, এটাও কিন্তু আপনার রোল নাম্বার না। অনেকে দেখি যে আমাদের জুম আইডি দিয়ে দেন, সেটাও কিন্তু আপনার রোল নাম্বার না। কয়েকদিন পরে দেখবো আপনার নিজের বাসার অ্যাড্রেস দিয়ে দিয়েছেন, ওটাও কিন্তু আপনার রোল নাম্বার না। বুঝতে পারছি? তো আপনার রোল নাম্বার যেটা আপনাকে দিয়ে দেওয়া হয়েছে সেটাই কিন্তু আপনার রোল নাম্বার। আশা করি বিষয়টি আমরা ক্লিয়ার হয়েছি। তো অনেকে অনেক কিছু দেন, সবই দেখি। তো আমরা কি করব, আমাদের যে রোল নাম্বারটা আমাদের অফিস থেকে দিয়েছে সেটি আমরা দিব। ঠিক আছে, তো আশা করি আমরা সঠিকভাবে দিব। এটা নিয়ে আমাদের আর কোনো কোশ্চেন নেই। আমাদের 4 তারিখ এক্সাম হচ্ছে। যদি ছুটি হয় তাহলে আমি ছুটির পোস্ট করে দিব নি, আপনাদের যেহেতু ছুটি চাচ্ছেন। যদি ছুটি হয় তাহলে ছুটি, না হলে আমাদের 4 তারিখ এক্সাম হচ্ছে। ওকে। তাহলে আমরা আমাদের আজকে ক্লাস শুরু করি, এবং আজকের ক্লাস এবং পরবর্তী ক্লাস, এই ক্লাস দুটো থেকে কিন্তু সবচেয়ে বেশি আমাদের কোশ্চেন আসবে। ঠিক আছে, আজকের ক্লাস এবং পরবর্তী ক্লাস, এই দুটো ক্লাস থেকে কিন্তু আমাদের সবচেয়ে বেশি কোশ্চেন আসবে। তাহলে আমরা দেখি। তো আমাদের প্রথমত কথা হলো এসইওটা কি। তো এসইওটা কি বোঝার জন্য আমরা একটু ইনকগনিটো মোডে যাই। ইনকগনিটো মোডটা কি, এটা কি আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম আগে? ইনকগনিটো মোড হলো এমন একটা মোড যেটা
আপনার ইনকগনিটো মোড এমন একটা মোড যেটা আপনার ব্রাউজার হিস্টোরি, কুকি ডাটা এগুলো কিন্তু সে সেভ করে না, এবং আপনাকে মোটামুটি সিক্রেটলি ওয়েবে জার্নি করতে দেয়, ঠিক আছে? বা আপনি ওয়েবে যাবেন সেটা একটু কিছুটা সিক্রেটলি করা যায়। আমরা আরো অনেক টাইপের ব্রাউজার আছে যেগুলো দিয়ে করতে পারি। ব্রেভ ব্রাউজার আছে, তারপরে টর্নেটো মনে হয়। তো এগুলো ব্রাউজার আছে যেগুলো দিয়ে আমরা করতে পারি, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি আহ, আমরা অত ব্রাউজার ব্যবহার না করে এটা দিয়ে কাজ করি আর কি, ঠিক আছে? তো এটার মধ্যে আপনার আইপিটা মোটামুটি হাইড হয়, একবার সম্পূর্ণ হাইড হয় না। তো আশা করি আমরা মোটামুটি এটা বুঝতে পারছি। আমি এটা ব্যবহার করি, আপনারা মোবাইলেও কিন্তু এটা ব্যবহার করতে, এবং এটাও কিন্তু আমরা মোবাইলেও পারি, পিসিতেও পারি। কিন্তু আমি এটা কেন ব্যবহার করি? যাতে আমার সার্চ রেজাল্ট গুলো এখানে না আসে, ঠিক আছে? এজন্য আমরা এটা ব্যবহার করি। তো আমি আপনাদের দেখাই যে এখান থেকে আমরা এসইওটা আমি একটু বুঝাই। তো আমরা গুগলে যাই। গুগলে গিয়ে ধরেন একজন একটি ইয়ারফোন কিনবে, তাহলে উনি কি দিয়ে সার্চ দিবে? ইয়ারফোন প্রাইস ইন বিডি। তার যদি কোনো ব্র্যান্ড সম্পর্কে ধারণা না থাকে, তাহলে সে কি করবে? সে ইয়ারফোন প্রাইস ইন বিডি দিয়ে সার্চ দিবে। সে মনে করেন কেজের সম্পর্কে জানে না বা অন্য কোনো ব্র্যান্ড সম্পর্কে জানে না, তো সে কি করবে? সে এটা দিয়ে সার্চ দিবে। তারপরে সে এখান থেকে আমরা এখানে যাই আর কি। এখান থেকে যে প্রথমে যেটা আছে তার মধ্যে ঢুকবে, এবং এখান থেকে যে কোনো একটা দেখা যাবে সেটা কিনে ফেলবে। তাই হয় না? আমরা কিন্তু বেশিরভাগ সময় তাই দেখি। তো এটাকে যে আমরা দেখি ফার্স্টে যেটা আছে সেটাই কিন্তু আমাদের কি, সেটাই হলো আমাদের। এখন বলেন, সবাই একটু বিষয়টা খেয়াল করেন। এই যে প্রথম দিকে এসে প্রথমে যেটা দেখতে পারলো তার প্রাইস অনুযায়ী সে এটা কিনে ফেললো। তো এটা যে হলো তাতে কি হলো? তাতে কিন্তু স্টারটেক যে আছে তার বিজনেসটা, তার এই কোম্পানি বা ওয়েবসাইট থেকে একটি সেল হওয়ার পসিবিলিটি বেড়ে গেল, তাই না? তো এই যে তার ওয়েবসাইটটি উপরের দিকে আসলো, এবং উপরের দিকে আসার কারণে তার যে সেল হলো, এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা এসইও বলছি। সবাই কি বুঝতে পারছি? তার মানে কি, কোন একটি কিওয়ার্ডের জন্য যদি আপনার ওয়েবসাইট গুগলের সার্চ রেজাল্টের উপরের দিকে আসে, তাহলে সেটাকে আমরা কি বলছি? তাকে সেটাকে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজ বলে থাকি, ঠিক আছে? তো আমরা যদি একজন খুবই বড় সার্চ অপটিমাইজার বলেছে যে যদি আমি একটি লাশকে যদি গুম করতে চাই, সবচেয়ে ভালো উপায় হলো গুগলের সেকেন্ড পেজে রাখা। কেন? নর্মালি দেখবেন যে মানুষ কিন্তু গুগলের সেকেন্ড পেজে কিন্তু যেতে চায় না। বুঝতে পারছি? দেখা যাবে গুগলের সেকেন্ড পেজে কিন্তু যেতেই চায় না। তো এই কারণ সে কিন্তু সবগুলো রেজাল্ট গুগলের ফার্স্ট পেজেই পেয়ে যায়। তো আমরা সার্চ র্যাঙ্কের বিষয়টি মোটামুটি বুঝতে পারছি, এবং এসইও এর বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ এটাও আমরা বুঝতে পারছি। তো আমরা আজকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে বুঝবো, এবং এটি কেন গুরুত্বপূর্ণ এটাও আমরা জানার ট্রাই করব। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি এটা আমরা বুঝি, এবং এটা দিয়ে আমাদের গুরুত্বপূর্ণ কাজগুলো কি সেটা আমরা দেখি। আমরা সবাই অলরেডি জেনেছি এসইও মানে কি। এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে। তো সবাইকে আমরা জানি যে ইউটিউব থেকে আপনি কিভাবে ইনকাম করতে পারেন। সবাই জানি, যদি আপনার একটি ভিডিও সবাই যদি দেখে, এবং সেই ভিডিও দেখার পরে যদি সেটার মধ্যে অ্যাড রান হয়, তখন কিন্তু আপনার কি হবে? আপনার কিন্তু টাকা ইনকাম শুরু হয়। ঠিক আছে? সবাই বুঝতে পারছি?
আশা করি আমরা বেশি ক্লিয়ার হয়েছি। এখন কথা হলো, আপনি একটি ডিম পোচের ভিডিও করলেন। এখন ডিম পোচের ভিডিও তো অনেকগুলোই আছে। এখন ডিম পোচের ভিডিও অনেকগুলোই আছে, তাহলে কেনই আপনারটা উপরের দিকে আসবে? তাহলে অবশ্যই কিছু ওয়ার্ড বা কিওয়ার্ড আপনার ইউজ করতে হচ্ছে, যেটা শুধুমাত্র ওর এখানে মানুষ ইউজ করছে। কেন ওর এখানে ইউজ করতে হচ্ছে? কেননা ইউটিউবও কিন্তু কি একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে? ইউটিউবও কি একটি সার্চ ইঞ্জিন। তো এই কারণে ইউটিউবের মানুষ পছন্দ করে এরকম কিছু কিওয়ার্ডের উপরে যদি আমরা চিন্তা করি বা রিসার্চ করি, তারপরে যদি আমরা একটি টাইটেল লিখে যখন আমরা ওটাকে পোস্ট করি, তাহলে দেখবেন আপনার ভিউ বাড়ছে। তার মানে আমরা কি বুঝলাম? ওই কন্টেন্টটাকে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে দিয়েছি দেখে দেখবেন ওই ভিডিওর রিচ বাড়বে। তাহলে আমরা এক কথায় সার্চ অপটিমাইজেশন আমরা কি বলতে পারি? যখন কোনো ওয়েব অপটিমাইজ, এই ওয়েবসাইট, এটা ইউটিউব হতে পারে বা ফেসবুক হতে পারে, কোনো আমরা পোস্ট বা কন্টেন্ট সার্চ ইঞ্জিনের রুলস বা রেগুলেশন অনুযায়ী ফলো করে আমরা ডিজাইন করি, বা এবং নির্দিষ্ট কিওয়ার্ড, সেটা আমরা যে কোনো কিওয়ার্ড হতে পারে, নির্দিষ্ট কিওয়ার্ড ধরে আমরা সার্চ ইঞ্জিনকে যদি আমরা র্যাঙ্ক করি, মানে ওই পোস্টটাকে যদি আমরা র্যাঙ্ক করি, তাহলে আমরা কি বলি? আমরা সেটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে থাকি। আমি বুঝতে পারছি? লিখে দিলে ভালো হতো। তারপর আমি আপনাকে আবারও বলছি, যখন কোনো ওয়েব অপটিমাইজড ওয়েবসাইট বা পোস্ট বা কন্টেন্ট সার্চ ইঞ্জিন এর রুলস এবং রেগুলেশনগুলো মেলে বা ফলো করে ডিজাইন আর কি করি, যেন সেটি নির্দিষ্ট কোনো কিওয়ার্ড ধরে আর কি সেই পোস্টটি র্যাঙ্ক করছে, তাহলে সেটাকে আমরা কি বলছি? আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলছি। মেবি আমরা কিছুটা বুঝতে পারছি। ওকে, মানে একটি পোস্টকে র্যাঙ্ক করা কি আমরা কি বলছি? এটি কিওয়ার্ড ধরে আমরা র্যাঙ্ক করছি। তো এক কথায় কি বলতে পারি যদি আমি ইংরেজিতে বলি? দ্য প্রসেস অফ গ্রোয়িং এ পোস্ট বা অ্যান ওয়েবসাইট অর্গানিকলি, ঠিক আছে, ইজ কল্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ওকে, মোটামুটি আমরা কিছুটা বুঝতে পারলাম। তো এখন একটু আগে যে আমরা বললাম, ধরেন এই যে ইয়ারফোন দিয়ে বললাম না, এই যে ইয়ারফোন, আবার বললাম ইয়ারফোন প্রাইস ইন বিডি, এই জিনিসগুলো কি? প্রাইস ইন বিডি। তো এগুলোর মধ্যে একটা হলো কিওয়ার্ড আর একটা হলো কি ফ্রেজ। সেগুলো কিন্তু আমাদের একটু জানতে হবে কোনটা কিওয়ার্ড এবং কোনটা কি ফ্রেজ। তো আমরা দেখি, কিওয়ার্ড মানে কি? কিওয়ার্ড মানে হলো একটি শব্দ। এবং কি ফ্রেজ মানে কি? কি ফ্রেজ মানে অনেকগুলো শব্দ মিলে যখন একটি ওয়ার্ড হয়। তাহলে ধরেন কিওয়ার্ডটা কি হলো, আরেকটা আমি উদাহরণ দিই, যখন একটু আগে দিয়েছিলাম। কিওয়ার্ড হলো মনে করেন শপিং মল, সেটা আপনার দুইটা ওয়ার্ড দিয়েও একটি কিওয়ার্ড হতে পারে, যেমন শপিং মল। আবার কি ফ্রেজ মানে বেস্ট শপিং মল ইন বিডি। তো আমরা বুঝতে পারছি কি ওয়ার্ড কিরকম হচ্ছে, আবার কি ফ্রেজ আমরা কিভাবে দিতে পারছি। ঠিক আছে? তো এই যে আমরা কিওয়ার্ডের কি ফ্রেজ বুঝতে পারলাম। তো আমরা এসইওটা বুঝলাম, কিওয়ার্ড কাকে বলে এবং কি ফ্রেজ কাকে বলে, মানে অনেকগুলো কিওয়ার্ড মিলে যখন আমরা একটি পুরো একটি ইয়ে বানাচ্ছি, সেটাকে আমরা কি ফ্রেজ বলে বুঝতে পারলাম। এখন আপনাদের মনে একটি আশা করি অনেকগুলো কোশ্চেন আসছে, স্যার এগুলো তো বুঝলাম, কিন্তু স্যার এই সার্চ ইঞ্জিনগুলো যে কি কি, এগুলো তো স্যার আমরা জানি না। অনেকগুলো জানি, অনেকগুলো জানি না। আর কি কি সার্চ ইঞ্জিন আছে স্যার? তো সার্চ ইঞ্জিন কিন্তু অনেকগুলোই আছে। যেমন ধরেন আমাদের গুগল একটি সার্চ ইঞ্জিন, এগুলো আমরা অলরেডি জানি। বিং সম্পর্কে কিন্তু আমরা অনেকেই জানি। বিং কোথাকার সার্চ ইঞ্জিন? বিং কিন্তু মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন, আমরা মেবি অনেকেই জানি। ইয়াহুকে চিনেন না এমন মনে হয় কেউ জানেন না, আমার জানা নেই আছে। ডাক ডাক গো সবাই চিনি। তারপরে আজ.কম অনেকেই আমরা জানি, অনেকে চিনি না। আমাকে বলেন তো, ওয়াল ফ্রম আলফা এটা কি সবাই চিনি? ইয়েস বা নো বলেন। ওয়াল ফ্রম আলফা কি আমরা কখনো সার্চ করেছি?
আমাদের কাইম ভাইয়া করেছেন। তো ওয়ালফর্ম আলফা হলো আরেকটি সার্চ ইঞ্জিন, এটা হলো ম্যাথ বেসড সার্চ ইঞ্জিন। ঠিক আছে, আপনার কোনো ম্যাথমেটিক্যাল কোনো যদি সমস্যা হয়, এটা সার্চ ইঞ্জিন প্লাস একটা এআই। তো আপনার যদি ম্যাথমেটিক্যাল কোনো সমস্যা থাকে, আপনি ওয়ালফর্ম আলফাতে যাবেন, আপনার প্রবলেমটি সলভ হয়ে যাবে। তারপরে আমাদের কিন্তু বাংলাদেশীয় একটি সার্চ ইঞ্জিন আছে, সবাই জানি, পিপিলিকা। ওকে, তো আমরা তাহলে বুঝতে পারছি এগুলো যে সার্চ ইঞ্জিন আছে, এরা কি করে, এরা কিন্তু ইউজারকে সার্চ করতে হেল্প করে এবং একটি যে কন্টেন্ট আছে সেটাকে উঠিয়ে দেয়। কিন্তু আপনাদের মেবি মনে একটি কোশ্চেন আসতে পারে যে স্যার এগুলো তো সবই বুঝলাম, কিন্তু আসলে সার্চ ইঞ্জিনটি কাজটি কিভাবে করে। অবশ্যই এর ভিতরে একটি মেকানিজম আছে যার কারণে সে এই সার্চ এর কাজটি করে থাকে, বা আমার কন্টেন্টটি কিভাবে সে বুঝতে পারে। তো এই যে সার্চ ইঞ্জিন যে কাজটি করে, এটি তিনটি ধাপে করে। কয়টি ধাপে? তিনটি ধাপে। তো এই তিনটি ধাপ কি? একটি হলো ক্রলিং, একটি ইন্ডেক্সিং, আরেকটি হলো র্যাঙ্কিং। এই তিনটি ধাপে কিন্তু কাজটি করে থাকে। তো আমি এটি ছবি দিয়েছি যার মাধ্যমে আমরা সুন্দর মতো বুঝতে পারি আসলে এসইওটি কিভাবে কাজ করে। তো ধরেন আমরা একটি পোস্ট করেছি, বা একটি ওয়েবসাইট আমরা ফার্স্টে কি করলাম, পোস্ট করলাম। ঠিক আছে, এটা ওয়েবসাইটও হতে পারে বা কন্টেন্টও হতে পারে। জাস্ট আমরা চিন্তা করি আমরা একটি বার্গার টাইপের পোস্ট করলাম। ঠিক আছে, তো ফার্স্টে আমরা কি করলাম, বার্গার টাইপের পোস্ট করলাম। তো যখন পোস্টটি করি, তো আমাদের এটি ভার্চুয়াল স্পাইডার টাইপের একটা জিনিস কি কি করে, আমাদের ওয়েবসাইট বা আমাদের যে পোস্ট আছে সেটা দিয়ে হেঁটে যায়। ঠিক আছে, কি করে, ডান থেকে বাম দিকে, বাম থেকে ডান দিকে এই কণাগুলি বরাবর হেঁটে যায়। তো এই যে হেঁটে যাচ্ছে, সেটাকে কি বলে, এটাকে বলা হয় ক্রলিং। ঠিক আছে, তো ক্রলিং করে কি করে, সে ক্রলিং করে বোঝার ট্রাই করে আপনার ওয়েবসাইটটি আসলে কি বুঝাচ্ছে। ওকে, তো সার্চ ইঞ্জিন স্পাইডার্স ক্রলিং ইউর ওয়েবসাইট অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইউর পেজ কন্টেন্ট। তার মানে কি, আপনি যে পোস্টটি দিয়ে করেছেন বা ওয়েবসাইটটি যে পোস্ট করেছেন, সেটাও পড়ে বোঝার ট্রাই করে যে আপনি আসলে কি টাইপের পোস্ট করেছেন। এটা কি গাড়ির কন্টেন্ট, নাকি এটা জামা কাপড়ের কন্টেন্ট, নাকি এটা খাবারের কন্টেন্ট। তো সেটা সে আগে বুঝার ট্রাই করে। তাহলে এটাকে কি ফ্রেজ বলছি, আমরা এটাকে ক্রলিং ফ্রেজ বলছি। তারপরে যেহেতু বুঝে গেছে এটা কি, এটা মনে করেন ফুড কন্টেন্ট, ফুডের মধ্যে বার্গার, ও এটা বুঝে গেছে না। তো মনে করেন আমরা সুন্দর মতো লেগেছি দেখে ও বুঝে গেছে। তো তারপরে নেক্সট হলো ইন্ডেক্সিং, তার মানে এটাকে ও ক্যাটেগরি ওয়াইজ ভাগ করে দিবে। তো আপনার সাইটটিও বুঝে গেছে ফুড ক্যাটেগরি, তার মানে ও এটা ফুডের মধ্যে ভাগ করে দিবে। তো আপনার, ও যেটা করে যে সাইটটিকে ও অলওয়েজ ভাগ ভাগ করে রাখে। তো ইওর সাইট ইজ ইন্ডেক্সড আন্ডার দ্য রিলেভেন্ট ক্যাটেগরিজ অ্যান্ড সার্চ আইটেমস। তার মানে ওর, মনে করেন স্পোর্টের জন্য আলাদা একটি সেকশন আছে, ধরেন। তো আমরা এখানে স্পোর্টের জন্য একটা আছে, তারপর ধরলাম আমরা ফুডের জন্য আলাদা একটা আছে। তারপরে ধরেন আমরা আপনার ধরেন কি জন্য দিতে পারি, ধরেন গেমস এর জন্য একটা আছে। তো এরকম আমরা আলাদা আলাদা ক্যাটেগরিজ এর জন্য দিতে পারি। তো এখন ধরেন আমাদের বার্গারের জন্য যেহেতু আছে, তাহলে এটা কোথায় যাবে, এটা আমাদের এই ক্যাটেগরি বার্গারের জন্য আছে। ওকে, তো সে কিন্তু ডাইরেক্ট এটা অন্য জায়গায় না দিয়ে সে ডাইরেক্ট ক্যাটেগরি ফুডের জন্য দিয়ে দিল। তাহলে ওর কি হলো, আমাদের এই ইন্ডেক্সিং করা কিন্তু হয়ে গেল। এরপরে সে কি করবে, এরপরে কিন্তু সে নেক্সট যে আছে আমাদের, লাস্ট হলো এই জায়গায়। ঠিক আছে, কাজটি কিন্তু ফাইনালি হয়ে গেল। এটা লাস্টেরটা কি, লাস্টেরটা হলো আমাদের র্যাঙ্কিং। তো মনে করেন এখন কেউ, আমাদের একটা ইউজার বার্গার দিয়ে সার্চ দিল। ঠিক আছে, বার্গার দিয়ে সার্চ দিয়েছে। তাহলে কেউ যদি এখন বার্গার দিয়ে সার্চ দেয়, তাহলে কি হবে, বার্গার দিয়ে সার্চ দিলে সে এখন কিন্তু সে স্পোর্টসেও খুঁজবে না। সে এই, এখানে কি লিখেছিলাম আমার ঠিক খেয়াল নেই। তো এখানে যা দিয়েছিলাম না কেন সেটার মধ্যে কিন্তু সে খুঁজবে না। সে কিন্তু তখন সে ফুডের মধ্যে খুঁজবে যে ফুডের মধ্যে কি আছে। তো সে ফুডের মধ্যে দেখবে যে আমরা বার্গারটা দিয়েছিলাম।
সে কি করবে? সে দ্রুত এটাকে সে তখন শো করবে। তো তার মানে কি, যখন কোনো ইউজার এটাকে শো কর সে চাচ্ছে বার্গারটি, তখন সে তার ওই ক্যাটেগরি থেকে দ্রুত নিয়ে আসতে পারছে। তো নেক্সট টাইম when a user searches and it matches the topic of your content, your website will rank on ACRP. তো ACRP মানে কি? সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তাহলে মেবি আমরা সবাই বুঝতে পারছি যে আসলে ক্রলিং, ইন্ডেক্সিং এবং র্যাঙ্কিংটা কিভাবে হচ্ছে। সবাই ক্লিয়ার? মেবি আমরা সবাই ক্লিয়ার। তো আমরা এতটুকু যদি ক্লিয়ার হয়ে গেছি, তাহলে আমরা 100% ভাবে maybe বুঝতে পারছি যে যদি আপনার ক্রলিংটা ভালো হয়, তাহলে কিন্তু আমাদের বাকিটা সব ক্লিয়ার হবে। ঠিক আছে? যদি আপনার পোস্টই ভালো হয়, তাহলে আপনার বাকিটা সব ক্লিয়ার। আর যদি আপনার ক্রলিং বা আপনি যদি বুঝাতে না পারেন সার্চ ইঞ্জিনকে যে আপনার কন্টেন্টটা কি, তাহলে কিন্তু আপনারটা কখনো সার্চ র্যাঙ্কে আসতে পারবে না। ঠিক আছে? তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। যদি আমরা তাও না বুঝি, আমি আরেকটি টেকনিক্যাল টার্মে দিয়েছি যে আমাদের এই স্পাইডার ওয়েব পেজে যাচ্ছে এবং এটাকে অ্যানালাইজ করে তাদের যে হিউজ সার্ভার আছে সেখানে আর কি সে আর কি পোস্ট করে। তারপরে ধরেন এটি ইউজার ওই বার্গার চেয়েছে, ওই বার্গার দিয়ে সে তাদের যে অ্যালগোরিদম আছে, সার্চিং অ্যালগোরিদম, সে ওখানে দেয় যে আমার বার্গার লাগবে। তো তখন সে সেন্ড করে, সেন্ড ডাটা করে সে দেখতে পারে। তো একটু আগে যেটা বললাম এটা একটু কমপ্লিকেটেড হিসেবে আমি দেখালাম। যেভাবে আপনি বুঝেন, সোজাভাবে বুঝতে পারেন, ঘুরিয়েও বুঝতে পারেন, যেভাবে খুশি দেখবেন বিষয়টি একই। তাহলে আমরা বুঝলাম কিভাবে এসইওটি কাজ করে। তো আশা করি কিভাবে এসইও কাজ করছে আমরা এটা বুঝলাম। তো এখন আমাদের এসইও টাইপ কয়টা? তো আমাকে যদি কেউ জিজ্ঞেস করে বা আপনাকে যদি জিজ্ঞেস করে এসইও টাইপ কয়টা, তখন আমাদের আগে চিন্তা করতে হবে এসইও টাইপ আসলে কি টাইপের এসইও টাইপ জিজ্ঞেস করেছে। এটা আবার কেমন বিষয় স্যার? এসইও কিন্তু টাইপের উপর টাইপ আছে। তার মানে এসইও যদি আমি নৈতিকতার দিক দিয়ে চিন্তা করি, ঠিক আছে, নৈতিকতার দিক দিয়ে চিন্তা করলে বা এথিক্সের উপর চিন্তা করতে গেলে আমার এসইও হলো 4 টাইপ। কি কি? একটা হলো সাদা টুপি, ওকে, একটা হলো কালো টুপি, একটা হলো ধূসর টুপি, আরটা হলো সাদা কালো মানে নেগেটিভ টুপি। ওকে, সাদা মানে ভালো মানুষ, ব্ল্যাক টুপি মানে হলো কালো মানুষ। হ্যাঁ, জি রায়ন ভাইয়া। আর গ্রে হেড মানে হলো আমাদের এই দুটার মিক্স আপ মানুষ, আর নেগেটিভ হেড মানে দুষ্ট মানুষ। ঠিক আছে? আর আমাদের যে এসইও আছে, এসইও যদি আমাদের এই 4টার মধ্যে কি সীমাবদ্ধ? না, আরো আছে। এসইও যদি আমি অন্য আদার টাইপস এর মধ্যে যাই, তাহলে আর কি কি টাইপের আছে? আদার টাইপস এর মধ্যে যাই, তাহলে আমার অন পেজ আছে, মানে আমার পেজের মধ্যে যেটা সেটা অন পেজ। আমি যদি পেজের বাইরে যদি কোনো কাজ করতে যাই সেটা আমার অফ পেজ। যদি আমি কোড দিয়ে যখন আমি পেজের এসইও করব সেটা আমার টেকনিক্যাল এসইও। এবং আমি যদি আমার লোকেশন ভিত্তিক কোনো এসইও করি তাহলে আমার লোকাল এসইও। তো আমি এখন ডিটেলস ভাবে A to Z এগুলো আমি বুঝাবো। তো কিন্তু আমাদের ইন্ট্রোডাকশন মেবি সবাই ক্লিয়ার হয়েছি যে কোনটা কি। তো এখন আমরা ডিটেলস ভাবে বোঝার ট্রাই করি কোনটা কি আছে, বুঝি। তো ফার্স্টে হলো হোয়াইট হ্যাট এসইও, মানে ভালো মানুষ না? তো হোয়াইট হ্যাট এসইও টেকনিক গুলো হলো গুগলের সুপারিশকৃত পদ্ধতি, যেটা একটি ওয়েব পেজ বা ওয়েবসাইটের র্যাঙ্কিং বৃদ্ধির জন্য আমরা ব্যবহার করে থাকি। এবং এই তথ্যগুলো আমরা প্রায় অনুসরণ করি। এবং এই তথ্যগুলো দেখা যায় যে গুগল যেগুলো পছন্দ করে সেগুলোই ব্যবহার করে থাকি। ঠিক আছে? এবং ভালোভাবে প্রচার করতে গুগলও আপনাকে সহায়তা করে। তো কিছু টেকনিকগুলো কি কি আছে? যেমন আমি যেটা আপনাদের প্রায় বলি, ওয়েবসাইটের টেক্সটের মান কন্টেন্টে, সর্বোচ্চ মানের টেক্সট কন্টেন্টে প্রকাশ করা। গুগল কিন্তু অলওয়েজ মনোযোগ দেয় যে আপনি আপনার কোনো ওয়েবসাইটের মান, ওয়েবসাইটে যদি আপনার কেউ আছে সেই সমস্যাটি আপনি সমাধান করতে পারছেন নাকি, বা কেউ যদি আপনার ওয়েবসাইটে আসে বা আপনার পেজে আসে সেটি তারা আপনার পেজে এসে তারা সন্তুষ্ট হয়েছে নাকি, এবং আপনি যে সমাধান দিয়েছেন তাতে তারা সন্তুষ্ট নাকি।
এবং যে সমাধান দিয়েছেন এতে তার সেই সমাধানটা আবার মজাদার হয়েছে নাকি, ঠিক আছে, না হলে কিন্তু তারা চলে যাবে। যেমন মনে করেন আমরা একটা ডিম পোচের কথাই বলছিলাম, এই ডিম পোচের একটা আমরা পোস্ট লিখলাম, ঠিক আছে, কেউ এখানে আসলো ডিম পোচের রেসিপি দেখতে, সে ডিম পোচের রেসিপিটা যদি ইন্টারেস্টিং না হয়, সে ডিম পোচের রেসিপি যদি তার দেখে ভালো না লাগে, তাহলে সে চলে যাবে। ওকে, তো আমাদের এমন একটা ডিম পোচের রেসিপি দিতে হবে যাতে তার ভালো লাগে আর সে যাতে এখান থেকে না যায়। ওকে, যাতে সে অন্যান্য যে রেসিপিগুলো আছে তার মধ্যেও সে যাতে যেতে ইচ্ছুক হয়। তো সেভাবে যদি আমরা তাকে ওভাবে পোস্টগুলো করি, তাহলে সে দেখবেন আপনার যে অন্যান্য পোস্ট আছে তার মধ্যেও সে দেখতে ইন্টারেস্টেড ফিল করবে। তো যখন সে দেখবে যে একজন দেখতে যাচ্ছে, তখন কিন্তু গুগল ফিল করবে যেহেতু একজন গিয়েছে, 10 জন গিয়েছে, তাহলে আমি আরো 100 জনকে তার কাছে পাঠাই। বুঝতে পারছি? তো এটাই কিন্তু আর কি আমাদের হোয়াইট হ্যাট এসইও টেকনিক। তারপর ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তৈরি করা, তো এটা অনেকটা আমাদের ওয়েবসাইটের জন্য। জাস্ট এটি ইমাজিন করেন, ঠিক আছে, আমরা ওই যে আমাদের ওই ডিম পোচের কথাই চিন্তা করি। ধরেন আপনি ওয়েবসাইট বিল্ড আপ করলেন, তো ওয়েবসাইট বিল্ড আপের মধ্যে আপনি ধরেন এখানে কিভাবে ডিম পোচ রান্না করতে হয় এখানে আপনি দিলেন। ওকে, এবং এখানে ইনগ্রেডিয়েন্টস গুলো এখানে আপনি লিখে দিলেন, যে এখানে আপনার কি কি লাগবে, রেসিপি গুলো এখানে লিখলেন, যে এখানে ইনগ্রেডিয়েন্টস কি কি লাগবে। তো এইগুলো আপনি একটা লিঙ্ক আকারে লিখে দিলেন। এই লিঙ্ক গুলো কোন ওয়েবসাইট থেকে, মনে করেন দারাজের কোন জায়গায় পাওয়া যায় সেটা আপনি লিঙ্ক করে দিলেন। তাহলে কেউ যদি আপনার ওয়েবসাইটে আসে, ওয়েবসাইটে এসে কি দেখলো, সে কিন্তু দেখলো যে কোন জায়গায় কোনটা পাওয়া যায়। বুঝতে পারছেন? তো আপনার ওয়েবসাইটে এসেই যদি সে বিষয়গুলো দেখতে পারে, তার জন্য ইউজার ফ্রেন্ডলি হলো, তাহলে তার ওই আপনার এই ডিম পোচ দেখলে যদি ভালো লাগে, সে আপনার মাংসটাও দেখবে, আপনার কেক রান্না করাও দেখবে, আপনার অন্যগুলাও দেখবে, মানে কেক রান্না করা না, কেক বানানো হয়, তো অন্যগুলাও দেখবে। ঠিক আছে, কারণ সে দেখলো যে আপনার ইন্টারফেসটা সুন্দর এবং ইজিলি মেনটেবল। বুঝতে পারছি? তো ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তৈরি করলে গুগল কি মনে করবে যে, এবং অন্যান্য পেজের সাথে যখন লিঙ্ক আপ করবেন, তাহলে ইউজারদের জন্য বেটার হচ্ছে। সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট করা, তো আপনার যে পোস্টটি আছে, যেটা আমি প্রায় বলি, মনে করেন আপনি পিন্টারেস্টে একটি পোস্ট করেছেন, সেটা অবশ্যই আপনি ফেসবুকে দিলেন, আবার ফেসবুকের পোস্টটি যেটা আছে পিন্টারেস্ট, টুইটার থেকে শুরু করে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে দিবেন। মানে চারিদিকে ছড়িয়ে দেওয়াও কি একটি হোয়াইট হ্যাট এসইও টেকনিক। এবং আপনার যদি ওয়েবসাইট থাকে, এইচটিএমএল অপটিমাইজেশন করাও কিন্তু একটি হোয়াইট হ্যাট এসইওর কাজ। তো এইচটিএমএল সব সময় অপটিমাইজ করা এবং নিয়মিত যে কোনো, অনেক সময় দেখা যায় যারা ওয়েবসাইট ডেভেলপার তারা এটা অনেকেই জানেন, যে দেখা যায় যে অনেক সময় ইমেজ ট্যাগ ভেঙে গেছে, বা আমাদের ছবি ভেঙে গেছে, বা এটি কোড ভেঙে গেছে, যার জন্য দেখতে ভালো লাগছে না। তো এরকম যদি হয়, তাহলে কি করতে হবে সেটা আবার ঠিক করে নিতে হবে। মেবি আমরা বুঝতে পারছি? তো এইগুলো আমরা যদি ফলো করি, তাহলে দেখবেন যে আমাদের হোয়াইট হ্যাট এসইও বেটার হচ্ছে। ওকে, তো এইগুলো আমাদের টেকনিক গুলো আমরা যদি ফলো করি, তাহলে হোয়াইট হ্যাট এসইওটা আমরা ফলো করা হবে। এখন আমরা একটু খারাপ মানুষের কাছে যাই, তার মানে কি, ও আমরা এখানে একটা ছবি দিয়েছিলাম ভুলে গেছি। তো হোয়াইট হ্যাট এসইও একটি উদাহরণ আমি দিয়েছি, মনে করেন আরং এর ওয়েবসাইট। তো আরং এর ওয়েবসাইট দিয়ে সার্চ করলেই দেখতে পারবেন যে ওদের ওয়েবসাইটটা খুব ভালো মতো দেওয়া আছে, আরং দিলেই কিন্তু ওদের ওয়েবসাইটটি ফার্স্টের দিকে আসে। এবং ওদের ওয়েবসাইটটি মোবাইলেও কিন্তু দেওয়া যায়, দেখা যায়। এবং অনেকগুলো মোবাইল মিডিয়া ব্যাকলিঙ্কও কিন্তু আছে। ঠিক আছে, তো মনে করেন আপনি সার্চ দিলেন আরং কুর্তি প্রাইস, তাহলে দেখবেন আরং কুর্তি প্রাইস দিলেই ওদের ওয়েবসাইটটি চলে আসে। ওকে, তাহলে একটি এখন আমরা ব্ল্যাক হেড ইস্যুটা বুঝি। এটা মেবি আমরা বুঝতে পারছি ব্ল্যাক হেড ইস্যু মানে কি, খুব ভালো মানুষ। তো ব্ল্যাক হেড এসইও মানে কি, যার মাধ্যমে আমরা খুব দ্রুত এটি ফলাফল পাই। একইভাবে কোনো ওয়েবসাইট হোক বা কোনো একটি পোস্ট হোক, আমরা কি করতে পারি, দ্রুত ফলাফল আনতে পারি। একইভাবে গুগল কি করে, দ্রুত ফলাফল আসছে দেখে আমার সেই ওয়েবসাইটটিকে আবার দ্রুত ফেলে দেয়। ওকে,
তো আমরা কি বুঝলাম? আপনি দ্রুত র্যাঙ্ক করতে পারবেন, তবে এটি কিন্তু খুবই স্বল্প সময়ের জন্য। যখন গুগল লক্ষ্য করবে যে এটি আসলে যে উদ্দেশ্য এর জন্য তৈরি করা হয়েছিল সেটা পূরণ হয়নি, শুধু পূরণ শুধু ক্লিকই হচ্ছে, তাহলে কি করবে? সে এটাকে ফেলে দিবে। যেমন আমরা অনেকেই পোস্টগুলো দেখি, যেমন মনে করেন আমরা একটি ডিম পোচের কথা বললাম, ডিম পোচেরই আমরা একটি পোস্ট করলাম এবং উপরে লিখে দিলাম, তার আগের একটা লিংক দিলাম, লিংকের মধ্যে দেখলাম এই লিংকে ক্লিক করলে আপনি বড়লোক হয়ে যাবেন। ঠিক আছে? তো সেই লিংকের মধ্যে ক্লিক করলো, লিংকের মধ্যে ক্লিক করে সে এই ডিম পোচের পোস্টটি পেল। তার মানে এই ডিম পোচের রেসিপি বানালে সে তো আসলে বড়লোক হচ্ছে না, তার মানে তার কিন্তু সমস্যার সলভ হচ্ছে না, তাই না? সে কিন্তু গরিবই আছে। তাহলে সে কি করবে? আমাদের ওয়েবসাইটে কিন্তু আর থাকবে না, সে বুঝবে এটা একটা ভালো ওয়েবসাইট না। ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম ব্ল্যাক হেড রেসিও কি। এটি কিন্তু একটা ব্ল্যাক হেড রেসিও টেকনিক। আর কি কি টেকনিক আছে? তো একটা হলো লিঙ্ক স্প্যামিং, যেটা আমরা অলরেডি লিঙ্কটা পেয়েছি, এটা অনেক জায়গায় ছড়িয়ে দেওয়া কি, এটা লিঙ্ক স্প্যামিং এর কাজ। কিওয়ার্ড স্টাফিং, মনে করেন আমরা যে আম, যেটা মনে করেন লেখা ঠিক মতো আসছে না, আমি এটাকে কেটে আবার অন করি তাহলে ঠিক হয়ে যায়। ধরেন আমরা দিয়েছি কিওয়ার্ড স্টাফিং বলতে কি বোঝাচ্ছি, মনে করেন একটু আগে বলেছিলাম হেডফোন না, ইয়ারফোন দিলাম, এটা কিওয়ার্ড কি? ইয়ারফোন। এখন আমার প্রোডাক্ট কিন্তু ইয়ারফোন। তো আমার এখন মনে হলো ইয়ারফোন তো মনিটরের সাথে যুক্ত হয়, তো আমি মনিটরও দিয়ে দিই। ও, মনিটর তো টেবিলের উপর থাকে, তো আমি টেবিলটাও দিয়ে দিই। ও, টেবিল তো আমার বিল্ডিং এ থাকে, তো আমি বিল্ডিংও দিয়ে দিই। তাহলে কি হলো? কেউ যদি মনিটর দিয়ে সার্চ দেয় আমার এই পেজটি আসবে, আবার যদি টেবিল দিয়ে কেউ খুঁজে যায় তাহলে আমার এই এটি আসতে পারে, আবার কেউ যদি বিল্ডিং দিয়ে সার্চ দেয় আমার এই পোস্টটি আসবে। কিন্তু আমার কি মনিটর একটি পোস্টটি ছিল, নাকি টেবিল পোস্টটি ছিল, নাকি বিল্ডিং পোস্ট ছিল? আমার পোস্ট কি ছিল? আমার পোস্ট কিন্তু ইয়ারফোন ছিল। ইয়ারফোনের সাথে টেবিলের কোনো বিল্ডিং এর কোনো কানেকশন আছে? কই ইয়ারফোন আর কই বিল্ডিং। ঠিক আছে, যে বিল্ডিং খুঁজতে চাচ্ছিল সে পড়লো কোথায়? সে পড়লো ইয়ারফোনের পোস্টে। ঠিক আছে? সে কি ইয়ারফোন কিনতে আসবে যে বিল্ডিং করতে আসছিল? হ্যাঁ, কিনতে পারে, সেটা হলো লাক। ঠিক আছে? তো এটাকে কি বলছি আমরা? এই যে এটাকে বলছি কিওয়ার্ড স্টাফিং। ঠিক আছে, যেটা আর কি আপনার রিলেভেন্ট না সেটা আর কি ঢুকানো, আবার এক কিওয়ার্ড বারবার দেওয়া, সেটাও কি কিওয়ার্ড স্টাফিং এর একটা বিষয়। ক্লিয়ার হয়েছি তাহলে কিওয়ার্ড স্টাফিং কাকে বলে? তারপরে অতিরিক্ত অপটিমাইজড এচটিএমএল ট্যাগ, মানে অত্যাধিক ক্লিয়ার এচটিএমএল ট্যাগ বা হেডিং দেওয়া, অতিরিক্ত ছবি ব্যবহার করা। যদি আমরা অতিরিক্ত ছবি ব্যবহার করি একটি পোস্টে, দেখবেন ওটাও কিন্তু আমাদের ব্ল্যাক হ্যাট এসইওর কাজ। হিডেন টেক্সট বা লিঙ্ক, একটু চিন্তা করেন, এই যে আমি এই লেখাটি যে আছে এটা না, মাঝখানেরটা বলি। আমরা কি অনেকে দেখেছি যে একটি ওয়েবসাইটে ঢুকেছি এবং একটা কোন একটা সাদা জায়গায় ক্লিক করতেই আমরা অন্য ওয়েবসাইটে চলে গেছি? এরকম মেবি আমরা অনেকে দেখেছি, তাই না? তো ধরেন আমরা এই যে লেখাটি আছে, এই লেখাটি যদি আমি সাদা করে দিই, ঠিক আছে, মানে এই কালারটা করে দিই, এই কালার করে দিয়ে যদি আমি লিংক একটা বসিয়ে দিই, তাহলে বলেন কেউ যদি এখানে ক্লিক করে তাহলে কি হবে? তাহলে সে ডাইরেক্ট অন্য ওয়েবসাইটে চলে যাবে না? তো আমরা বুঝছি যে কিভাবে একটা টেক্সট আমরা হাইড করে দেই এবং এটার এটাকে লিখে কি করব, এটার উপরে বসিয়ে দিব। বুঝতে পারছি যারা ওয়েবসাইট বানায় তারা কিন্তু এই কাজগুলো করে। ঠিক আছে? তো এটা কি, এটা কিন্তু ব্ল্যাক হ্যাট এসইও এর কাজ। তারপরে ব্যাকলিংক কেনা, আমরা ব্যাকলিংক আমরা কিনতেও পারি, তো এটাও কি, এটি ব্ল্যাক হ্যাট এসইও এর কাজ। তো কপি করার টেক্সট বারবার দেওয়া, তো কপি করার টেক্সট যদি আমরা বেশি চেঞ্জ না করে যা আছে সেটাও দেই, তো এটাকে আর্টিকেল স্পিনিং বলে। তো এরকম কাজ কিন্তু আমরা যদি করি এটা কিন্তু ব্ল্যাক হ্যাট এসইওর কিছু কাজ হয়। তো এই সমস্ত কার্যকলাপ নিম্নমানের কন্টেন্টে পরিণত করে
কিন্তু বিজনেস ওনাররা এটা পছন্দ করে, কারণ এটাতে দ্রুত আপনার ওয়েবসাইটটি উপরের দিকে ওঠার পসিবিলিটি বেড়ে যায়। কি জন্য? কারণ তারা র্যাঙ্কিং চায়। তো এটা ব্ল্যাক হেড এসিওর বড় সমস্যা হলো যে ইউজাররা কিন্তু ওয়েবসাইটে আসবে ঠিকই, কিন্তু তারা চলে যাবে। ওকে, তারা কিন্তু থাকবে না। তাহলে ওয়েবসাইটের কন্টেন্টের খারাপ হয়ে যাবে এবং ওয়েবসাইটটি কিন্তু ছেড়ে চলে যাবে। তার মানে আমরা ব্ল্যাক হেড এসিও সম্পর্কে মোটামুটি সবাই বুঝতে পারছি। তো এটা আমি একটি ওয়েবসাইটের উদাহরণ দিয়েছি, মনে করেন এটা সেরি ওয়েবসাইট। তো এর মধ্যে তারা কিওয়ার্ড স্টাফিং কি দিয়েছে? বাই মোবাইল, বাই মোবাইল, বাই মোবাইল, বিডি মোবাইল। ওকে, তারপরে এখানে এটা দিয়েছে, তারপরে হিডেন টেক্সট দিয়েছে, হোয়াইট অন হোয়াইট টেক্সট। কপিড, আরেকজনের ওয়েবসাইটের কপি প্রোডাক্ট দিয়ে দিয়েছে, এবং ব্যাকলিঙ্ক গুলো দিয়েছে, এগুলো আনন্যাচারাল দিয়েছে। তাহলে গুগল কি মনে করবে? যে এই ওয়েবসাইটটা মেবি হ্যাক হয়ে গিয়েছে, এবং এটাকে সে ব্যাক সে ব্যাকলিস্ট করে দিতে পারে। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি আসলে ব্ল্যাক লিঙ্কটা কি। তাহলে আমরা ব্ল্যাক হেড এসিওটাও কিন্তু ক্লিয়ার। তো গ্রে হেড এসিওটা কি? গ্রে হেড এসিওটা হলো গ্রে হেড এসিও হলো ইতিমধ্যে উল্লেখিত এসিওর মধ্যে দুটি পদ্ধতির মিশ্রণ। নাম থেকেই বোঝা যায়। গ্রে হেড এসিও হলো যেটা সঠিক কাজ করছে, আবার গুগলকে আবার নেগেটিভ কাজও করছে, ঠিক আছে? তার মানে পেজটিকে নিষিদ্ধ করার জন্য ভালো কাজও করছে, আবার এটা ভাবমূর্তিও নষ্ট করছে, এরকম। তো সাইটের র্যাঙ্কিং বন্ধ করার জন্য, মানে একবারে মিডল ম্যান যেটা, মানে ব্ল্যাক হেড এবং গ্রে হেডের মিশ্রণ। তাহলে আমরা এদের মধ্যে কি কি পাচ্ছি? গ্রে হেডের মধ্যে টেকনিকগুলোর মধ্যে হচ্ছে অদক্ষ বট দিয়ে কন্টেন্ট তৈরি করা। যদি আমরা মোটামুটি কন্টেন্ট দিয়ে পোস্ট করি, সেটা কিন্তু আমাদের গ্রে হেড এর মধ্যে পড়ে। মিথ্যা রিভিউ দিয়ে যদি আমরা একটি কন্টেন্ট পোস্ট করি, সেটা কি হয়? একজন ফ্রেন্ডকে বললাম, ওই তুই আমার জন্য একটি রিভিউ দিয়ে দে, এটা কিন্তু মিথ্যা রিভিউ। তো এটাও কিন্তু গ্রে হেড এসিও। লিঙ্ক বিনিময়, আমাদের কয়েকটা ফ্রেন্ডকে বললাম তুই একটু লিঙ্কটা দিয়ে দে, এটাও কি? গ্রে হেড এসিও। ক্লিক বেট শিরোনাম, যে আমি যে ভিডিওতে দেখাচ্ছি সেটা আমি যে লিঙ্কে দিয়েছি বা আমি যে টাইটেলে লিখেছি সেরকম কোনো কন্টেন্টই আমি দিইনি, ঠিক আছে? তো সেইগুলোকে আমরা ক্লিক বেট বলে থাকি। তো এরকম দিয়ে আমরা যদি ক্লিক বেট টাইটেল দিই, সেটাও কিন্তু আমাদের গ্রে হ্যাটের মধ্যে পড়ে। তো এই বিজনেসের টেকনিকগুলো হোয়াইট হ্যাট এসিওর সাথে মানে ক্লোজ করার চেষ্টা করে থাকে এবং মনোযোগ দিয়ে ট্রাই করে, কিন্তু আর কি ভালো কাজ মাঝে মাঝে করে, মাঝে মাঝে করে না। সেখানে গ্রেহেড এসিও ভুল পথে যায়। তা হলো এটি আপনার পুরোপুরি এটির উপর নির্ভর করা ট্রাই করে আর কি, অনেকেই এটার উপর নির্ভরশীল হয়ে যায়, তাই আর কি গ্রেহেড আমরা ট্রাই করব না। আর কি যদি নেগেটিভ দিকে চলে যায় তাহলে আমাদের সমস্যা হয়। তো নেগেটিভ হ্যাট বিষয়টা কি? তো নেগেটিভ হ্যাট হলো, আমি আপনাদের সাথে একটু কথা জিজ্ঞেস করি। মনে করেন অ্যামাজন আর দারাজের মধ্যে ধরেন একটু মারামারি লাগছে, ঠিক আছে? তো ধরেন মারামারি লেগেছে, তো এখন অ্যামাজন মনে করেন আমাদের আব্দুল কালিম ভাইয়াকে লাস্ট দিয়েছে, আজাদ ভাইয়াকে বললো যে তুমি একটা কাজ করো, তুমি এই দারাজকে একটু ডাউন করে দাও। তাহলে আজাদ ভাইয়া কি করবে বলেন তো? ওরে ডাউন করার জন্য কি করতে পারে? কারো কোনো হিন্ট আছে বা কারো কোনো গেস আছে কি করতে পারে আজাদ ভাইয়া, যাতে দারাজ ডাউন ডাউন হতে পারে? নেগেটিভ হ্যাট কে বলবে না, এটা না। বলেন বলেন, যার মনে হয় তাই বলবেন। ব্যাড রিভিউ কিছুটা কাছাকাছি আসছে, অ্যাড করে কিছুটা হয়েছে। তারপরে বলেন, যা ইচ্ছা তা বলেন। আমরা একটু নেগেটিভ, আমরা একটু ক্রিয়েটিভিটি দেখি। কিছুটা হয়েছে, একবারে ফুল না, কিন্তু কিছুটা হয়েছে। তো আমরা আম, চিন্তা করি রিপোর্ট চলে, আর কি করতে পারে? নেগেটিভ অ্যাটাক, স্ট্রাইক। তো আমরা আজাদ ভাইয়া যদি এর উপরে
ব্ল্যাক হ্যাট করে তাহলে কি হবে বলেন তো? সবাই বলেন তো, যদি দারাজের উপরে ব্ল্যাক হ্যাট দেয় তাহলে কি হবে? ব্ল্যাক হেডের টেকনিক গুলো আমরা দেখেছি যেগুলো, এগুলো যদি দারাজের উপর সে প্রয়োগ করে তাহলে কি হবে? তাহলে কি দারাজের আপ হবে নাকি ডাউন হবে? আমরা একটু আগে দিয়েছি যে অবশ্যই গুগল মনে করবে ও মেবি নিজেকে খারাপভাবে উপরে ওঠার ট্রাই করছে, তাই না? তাহলে আমরা দেখলাম যে অন্য একটি কন্টেন্টকে বা অন্য একটি ওয়েবসাইটকে যখন কেউ হায়ার করে অন্যজনকে ব্ল্যাক হেড ট্রাই করার, তাহলে সেটাকে কি বলি আমরা? নেগেটিভ হেড বলে থাকি, ঠিক আছে? বুঝে গেছি আমরা। তো আমরা নেগেটিভ হেড কাকে বলে আমরা ক্লিয়ার হয়ে গেছি, তাহলে ভালো মানুষ না? তো নেগেটিভ হেড হলো এমন একটি ক্ষতিকর প্রক্রিয়া যা কম্পিটিটরসরা ওয়েবসাইটের র্যাঙ্কিং নষ্ট করার জন্য ইথিক্যাল, ইলিগাল বা আনএথিক্যাল টেকনিকগুলো ব্যবহার করে থাকে। এটি মূলত প্রায় সাইটের উপরে সরাসরিভাবে আক্রমণ করে বা গুগলের বা সার্চ ইঞ্জিনের চোখে তার ক্রেডিবিলিটি বা র্যাঙ্কিং কমানোর ট্রাই করে থাকে, ঠিক আছে? তো আমরা নেগেটিভ হ্যাটের কিছু যদি সাধারণ কৌশলগুলো দেখে থাকি, যেমন যেটা আমরা একটু আগে ব্ল্যাক হেটে পড়ে আসছি, স্প্যামিং ব্যাকলিং করা। মানে আমাদের কম্পিটিটর যে ওয়েবসাইট আছে তার লিঙ্কটি নিয়ে কি করলাম, আমরা বিভিন্ন ধরনের নিম্নমানের ওয়েবসাইটে গিয়ে তার ব্যাকলিঙ্কটি আমরা দিয়ে দিলাম, মানে তার লিঙ্কটি আমরা দিয়ে দিলাম এবং সুন্দর একটি আর্টিকেল লিখে দিলাম। তাহলে কি হলো? গুগল কি মনে করবে? সে মেবি তাকে র্যাঙ্ক আপ করার ট্রাই করছে। তার মানে সেই ওয়েবসাইটটি আসলে স্প্যামি এবং লো কোয়ালিটি। তারপরে কন্টেন্ট স্ক্র্যাপিং। কন্টেন্ট স্ক্র্যাপিং মানে কি? যে যখন একটি ওয়েবসাইটের লেখা অন্য ওয়েবসাইটে পাওয়া যায় সেটাকে আমরা কন্টেন্ট স্ক্র্যাপিং বলে থাকি। বা আর্টিকেল স্প্যানিংটা কি? তো কম্পিউটার্সরা কি করে, ওয়েবসাইটের কন্টেন্টটি কপি করে অন্য সাইটে দিয়ে দেয়। তাহলে তখন গুগল বুঝতে পারে না আসলে রিয়েল ওয়েবসাইটটি আসলে কই থেকে এসেছে, রিয়েল কন্টেন্টটি কই থেকে এসেছে, ওই সাইট, কম্পিউটারের ওয়েবসাইট থেকেই আসলে রিয়েলটা আসছে নাকি ওই ওয়েবসাইট থেকে আসছে। তো তাহলে কি হবে? তাহলে রিয়েল ওয়েবসাইটকে পেনালাইজ করতে পারে। ওকে। তারপরে যেমন আমাদের এক আপু বললো যে, এক ভাইয়া বললো হ্যাকিং অ্যাটাক, আজাদ ভাইয়া মেবি হ্যাকিং অ্যাটাক বললো। তো ডাইরেক্ট কিন্তু আমরা অনেক টাইপের অ্যাটাক জানি। একটা অনেক এক্সেসিভ অ্যাটাক আছে, ক্রস সাইট অ্যাটাক। তো এগুলো আমরা কি করতে পারি, আমরা যদি কমেন্টের মধ্যে গিয়ে গিয়ে ডাইরেক্ট কোড দিয়ে দিই। এখন যদিও অনেক টাইপের ইয়ে আসছে, কোড আছে যেগুলো দিয়ে আমরা ওটাকে বন্ধ করতে পারি, যাতে কমেন্ট সেকশনই বন্ধ করে দেয় অনেকে। তো হ্যাকাররা কি করে, সাইটে প্রবেশ করে ক্ষতিকর কোড ইনজেক্ট করতে পারে যাতে গুগলের সাইটটাকে আনট্রাস্টওয়ার্দি হিসেবে দিতে পারে, ঠিক আছে? এবং যেটা একজন আমাদের এক আপু বললো মনে হয়, না ভাইয়া বললো যে মিথ্যা রিভিউ দেওয়া। মিথ্যা রিভিউ দিয়েও কিন্তু আমরা একটি সাইটকে ডাউন করতে পারি। তো এভাবে করে নেগেটিভ এসিও আসলে সত্যি খুব বিপজ্জনক টেকনিক এবং অশুভ প্রক্রিয়া, যার কারণে একটি বিজনেসকে এর সুনাম নষ্ট করতে পারে। তাহলে আমরা মোটামুটি নেগেটিভ হ্যাট সম্পর্কে সবাই ক্লিয়ার হয়েছি। মনে করেন কম্পিউটার একটি সাইট আছে, তার আমরা স্প্যামি ব্যাকলিংক করলাম, ফেক রিভিউ দিলাম এবং কন্টেন্ট কপি করলাম, ঠিক আছে? তাহলে কি হয়ে গেল? ওই সাইটটার র্যাঙ্কিং ড্রপ হলো। ওকে। তাহলে এভাবে করে আমরা নেগেটিভ হ্যাটটা মোটামুটি বুঝতে পারলাম। ওকে। এখন আমাদের অন্যান্য যে এসইও গুলো আছে সেগুলো আমরা একটু বুঝি। অন পেজ এসইওর আমাদের আলাদা ক্লাস আছে, জাস্ট ছোটখাটো ভাবে আমরা বুঝার ট্রাই করব। তো অন পেজ এসইওটা কি? আমরা কন্টেন্টের মধ্যে যেটা করি বা ওয়েবসাইটের মধ্যে যে কাজগুলো করি সেগুলো আমরা অন পেজ এসইও বলে থাকি। যদিও আমাদের ডেডিকেটেড ক্লাস নেই, তাও আমাদের মোটামুটি ক্লাস আছে আর কি। তো অন পেজ এসইও হলো
ওয়েবসাইটের ভিতরে এমন কার্যকলাপ যা সরাসরি আপনার ওয়েবসাইটের কন্টেন্ট বা স্ট্রাকচার নিয়ে কাজ করে, যা সার্চ ইঞ্জিনের বা ওয়েবসাইটকে সহজে পাওয়া যায় এবং র্যাঙ্কিং এ কে উন্নত করে। তো এগুলোর মধ্যে একটি কি, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হলো কিওয়ার্ড অপটিমাইজেশন। তো এটি ছাড়া কিন্তু কখনো সম্ভব না। সঠিক কিওয়ার্ড নির্বাচন এবং প্রাসঙ্গিক ভাবে যদি আপনি আপনার পেজের মধ্যে সঠিক কিওয়ার্ড ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনার অন পেজ এসিও বেটার হবে। যেটা আমি একটু আগে বলেছি, ক্রলিং এর জন্য কিওয়ার্ড হলো সব থেকে ইম্পর্টেন্ট। যদি আপনার ব্রাউজারকে ভালো মতো বোঝাতে পারেন আপনি কি বিষয় লিখছেন, তাহলে কিন্তু আপনারটি উপরের দিকে আসার পসিবিলিটি অনেক বেড়ে যায়। তো যেমন আপনি শিরোনাম ভালো মতো লিখছেন, আপনার মেটা ডেসক্রিপশন, যেটা আমি ফিউচারে ক্লাসে দেখাবো, এবং কন্টেন্টটি যেটা আছে সেটা সঠিকভাবে লিখছেন, তাহলে কি হবে, সেটা লিখতে আপনার অবশ্যই কিওয়ার্ড অপটিমাইজেশন দরকার পড়বে। উচ্চমানের কন্টেন্ট তৈরি করা, আপনার কন্টেন্টটি যেটা আছে এবং সেটি সমাধান করছে নাকি, এবং সেই কন্টেন্টটি ইউজারের প্রবলেমের সাথে সম্পর্কিত নাকি, এটাও কিন্তু এটি অন পেজ এসইওর খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারপর ইমেজ অপটিমাইজেশন, বলেন, ধরেন আমরা একটি ওয়েবসাইট রিলেটেড আর কি, ধরেন আমরা একটি ছবি দিব, ছবিতে দিচ্ছি ছেলেটি বল খেলছে, একটা ছবি দিচ্ছি, ঠিক আছে? মনে করেন ছেলেটি বল খেলছে। তো এখানে যে আমরা এই যে আমরা একটা ছবি দিলাম ছেলেটি বল খেলছে, এটি আমাদের ব্রাউজার কিভাবে বুঝবে? আমরা মনে করেন আমাদের যখন ছবির ফাইলের নাম লিখলাম আমরা বয় প্লেয়িং, ঠিক আছে? ছেলের নাম লিখলাম বয় প্লেয়িং বা বয় প্লেয়িং দিয়ে ডট জেপিজি। ওকে, এভাবে আমরা আমাদের ফাইল নামটা সেভ করলাম। এবং আমরা যখন এইচটিএমএল এ যাব, তখন আমরা একটা নতুন ট্যাগ দেখব, যখন আমরা নর্মালি দেই তখন ইমেজ ট্যাগ দিই, ঠিক আছে? ইমেজ ট্যাগ দিয়ে এসআরসি দিয়ে আমরা নর্মালি এই ট্যাগটি লিখি। এটা লেখার পরে ডট জেপিজি, এরপরে আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করি। কারো কি অ্যাট্রিবিউটের কথা মনে আছে? এটা যেমন একটা অ্যাট্রিবিউট, আর একটা অ্যাট্রিবিউট ব্যবহার করি এএলটি। এএলটি বিষয়টি কি? এএলটি বা অল্টারনেটিভ যেটা আর কি বলে, অল্টারনেটিভ অ্যাট্রিবিউটটি করে কি, যদি কোনো কারণে এই ছবিটি ভেঙে যায় বা ছবিটি দেখা না যায়, অল্টারনেটিভ ট্যাগটি সেটির পরিবর্তে আসবে। তো আমরা লিখলাম এ বয় ইজ প্লেইং ফুটবল, ঠিক আছে? এটা আমরা অল্টারনেটিভ ট্যাগের মধ্যে দিয়ে এটা ক্লোজ করে দিলাম। এটা কি আমরা বুঝতে পারছি ইমেজ ট্যাগটি আসলে কিভাবে কাজ করে? তো যখন আমরা অল্টারনেটিভ ট্যাগের মধ্যে লিখবো এ বয় ইজ প্লেইং উইথ এ ফুটবল, তো যখন আমাদের ওয়েবসাইট বা ব্রাউজার যখন ওইখানে আসে, সে কিন্তু ওই যে অল্টার ট্যাগের মধ্যে লিখেছি না, ওইটা কিন্তু সে পড়ে। তারপর ইমেজ সোর্স ফাইলের মধ্যে যে আমরা লিখেছি না বয় প্লেইং, তো ওইটা কিন্তু সে পড়ে। তাই সে কিন্তু ছবি না দেখেও ছবির মধ্যে কন্টেন্টটি সে কিন্তু বুঝে যায়। তো ইমেজ অপটিমাইজেশন কেন দরকারি বুঝতে পারছি। ইমেজ ফাইলের নেম, অল্টার ট্যাগ, আর যদি কোনো ক্যাপশন দেওয়া যায়, ক্যাপশন অপটিমাইজ করা কিন্তু খুবই দরকার পড়ে। তো এগুলো আমাদের অন পেজ এসিওর জন্য খুবই প্রয়োজন। সবাই ক্লিয়ার, নাকি মাথার মধ্যে দিয়ে বের হয়ে গেল? মেবি আমরা সবাই বুঝতে পারছি। তারপরে ইন্টারনাল লিঙ্কিং, পেজের মধ্যে লিঙ্কগুলো স্থাপন করাও কিন্তু আমাদের খুবই দরকার, ঠিক আছে? একটা পেজের সাথে আরেকটা লিঙ্কও যদি আমরা স্ট্রাকচার করি, আমাদের পেজের জন্য লিঙ্ক ধরা দরকার। তো এটা হলো অন পেজ এসইও। পরে হলো টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইওর আমাদের আলাদা কোনো ক্লাস হবে না। তো এটা কিন্তু একটু কঠিন জিনিস, কারণ আমাদের সম্পূর্ণ কোড বুঝতে হয় এবং কোডের ঠিক করতে হয়। টেকনিক্যাল এসইও হলো ওয়েবসাইটের টেকনিক্যাল দিকগুলো উন্নত করা, যাতে সার্চ ইঞ্জিনে কার্যকরভাবে সাইটটি ক্রল করতে পারে এবং ইন্ডেক্স করতে পারে। তো যেমন একটি বড় কারণ হলো সাইট স্পিড অপটিমাইজেশন, আপনার যে ওয়েবসাইট আছে সেটি লোডিং স্পিড কমানো। যেমন আমার যে এখন ওয়েবসাইটটি আছে এখন কিছুটা স্পিডি হয়েছে। তো এই যে সাইট স্পিড অপটিমাইজেশন বা সাইটের স্পিডের লোড টাইম কমানো, এটাও কিন্তু আপনার টেকনিক্যাল এসিওরিটি কাজ। ওকে, যত দ্রুত আপনার সাইটের স্পিডটি কমানো লাগে মানে বাড়ানো যায়।
ওকে। তারপরে হলো মোবাইল ফ্রেন্ডলিনেস। এটা আমি আপনাদের একটু যদি চান আমি বুঝাবো, না হলে আমাদের এখন যেহেতু থিওরিক্যাল এটা না বুঝানো হবে। তো মোবাইল ফ্রেন্ডলিনেস হলো, মনে করেন আপনাদের যে স্যারের আমার যে ওয়েবসাইটটি আছে, মনে হয় সবার দেখেছেন। তো আমার যে ওয়েবসাইটটি আছে এটা যদি আপনি মোবাইলে দেন এটা একরকম দেখবেন, আর যদি পিসিতে দেখেন এটা একরকম দেখবেন। সবাই কি দেখেছেন? মোবাইলে একরকম এবং পিসিতে একরকম। তো এই যে আমরা মোবাইলে একরকম এবং পিসিতে একরকম, এটা আমি কিভাবে করেছি, এটা কিন্তু আমাদের টেকনিক্যাল ইস্যুর মধ্যে পড়ে। ওকে। মোবাইলে আমার একরকম সাইজ করতে হয়েছে, এটাকে পিসিতে আমার একরকম সাইজ করতে হয়েছে। তো এটা কিসের মধ্যে পড়ে? এটা কিন্তু আমার টেকনিক্যাল ইস্যুর মধ্যে পড়ে। সবাই ক্লিয়ার? তারপরে আমার এসএসএল এর ব্যবহার। এসএসএলটা কি এটা আমি ছোটখাটো ভাবে বুঝিয়ে দিই। এইচটিটিপি আর এইচটিটিপিএস, এটার মিনিং কি আমি একটু বুঝিয়ে দিই। তো এইচটিটিপি মানে হলো হাইপার ট্রেস ট্রান্সফার প্রোটোকল, আর এইচটিটিপিএস মানে হাইপার ট্রেস ট্রান্সফার প্রোটোকল সিকিউরড। তো এটা হলো একটা প্রোটোকল যেটার মাধ্যমে ওয়েবসাইট বুঝে যে এটা আসলে সিকিউর নাকি সিকিউর না। ঠিক আছে? প্রোটোকল মানে এ সেট অফ রুলস। ওকে, যেগুলো আমরা যখন আম, মনে করেন ট্রাফিক পুলিশের দিকে যাই না, মনে করেন ট্রাফিকে গেলে আমাদের কিছু রুলস মানতে হয়, সেরকম ওয়েবসাইটের মধ্যে গেলেও আমাদের কিছু রুলস মানতে হয়। তো এগুলোকে বলা হয় প্রোটোকল। ওকে। তো এইচটিটিপি এবং এইচটিটিপিএসও কি একটা প্রোটোকল। এরপরে আরো অনেক প্রোটোকল আছে, এসএমটিপি আছে, এরকম আরো অনেক প্রোটোকল আছে। ঠিক আছে? তো এর মধ্যে এইচটিটিপি একটা প্রোটোকল। তো এই এইচটিটিপি কিন্তু আমরা প্রায় দিই না আমাদের ছবির ইয়ের সামনে। দেখবেন যখন আপনি একটি ওয়েবসাইট দেন এইচটিটিপিএস লেখেন, তো আপনাদের যে স্যার আছে ওনারটাই কিন্তু আবার এইচটিটিপিএস নাই। ঠিক আছে? তো এইচটিটিপিএস নেওয়ার জন্য আপনার একটি সার্টিফিকেট ইউজ করতে হয়। ওকে, যখন আপনার এইচটিটিপি এই এসএসএল সার্টিফিকেট নেবেন তখন আপনার এই এটি ইনক্লুড করলেই আপনার এটা হয়ে যাবে। বিষয়টি ক্লিয়ার হয়েছি? তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তারপরে হলো সাইট ম্যাপ বা রোবট টিএক্সটি ফাইল। এরপর সাইট ম্যাপ এবং রোবট টিএক্সটি ফাইলটা কি? এখন ধরেন আমরা কি সবাই কখনো বইয়ের সূচিপত্র দেখেছি? বইয়ের সূচিপত্রে মনে করেন প্রথমে কি লেখা থাকে, যে 1 নাম্বার পেজে কি লেখা থাকে, 2 নাম্বার পেজে কি লেখা থাকে, এরকম দেখেছি তাই না? আমরা এভাবে দেখেছি। এখন মনে করেন আমরা একটি ওয়েবসাইট বানালাম। আমরা যদি ওয়েবসাইটের মধ্যে যদি একটা সূচিপত্র দিয়ে দেই, তাহলে যখন গুগল যখন এটাকে র্যাঙ্কিং করবে বা যখন এটা ক্রল করবে ওর জন্য ইজি হবে না? যে ও বুঝতে পারবে যে ফার্স্ট পেজে কোনটা আছে, সেকেন্ড পেজে কোনটা আছে এবং থার্ড পেজে কোনটা আছে। তাহলে ও ইজিলি কি করবে, ফার্স্ট পেজে গেল, সেকেন্ড পেজে গেল, থার্ড পেজে গেল। তো এই যে আমরা এই সূচিপত্র করে দিব, এটাকে কি বলি আমরা, সাইট ম্যাপিং বলে থাকি। ওকে। তো আমার যদি কোর্সের শেষে আপনাদের ইন্টারেস্ট হয় আমি ছোটখাটো ভাবে সাইট ম্যাপিং এর যে ম্যাপটা আছে এটা আমি দেখিয়ে দিব। তো সাইট ম্যাপিং বুঝতে পারছি, আমার টাইমে সাইট ম্যাপিং করিনি। যে সাইট ম্যাপিং জাস্ট কোন জায়গায় করা যায় এটা দেখার লাগে আমি ছোটখাটো ভাবে দেখিয়ে দিব। সবাই ক্লিয়ার? তারপরে হলো রোবট টিএক্সটি ফাইলটি কি। এখন ধরেন আপনি আপনার মনে হলো যে ধরেন এখানে 4 নাম্বার পেজে আপনি কাজ করছেন, ফোর্থ পেজে কি করছেন, আপনি এখন কাজ করছেন। তো এখন যদি ফোর্থ পেজের ও কন্টেন্টটি নেয়, আপনাদের জন্য আপনার জন্য পজিটিভ নাকি নেগেটিভ বলেন তো? পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? অবশ্যই ভালো হবে না, তাই না? আপনি তো এখন মাত্র কাজ ধরছেন। সবাই কি বিষয়টা বুঝতে পারছেন নাকি বিষয়টা বুঝেননি? আপনি এখন কন্টেন্ট দিচ্ছেন, আর ও যদি এটা ক্রল করে তাহলে কি পজিটিভ হবে নাকি আমরা বিষয়টি বুঝিনি? আমি যে এতক্ষণ ধরে বলছি সবাইকে বুঝতে পারছেন? তো এখানে আমরা কি বুঝতে পারছি, নেগেটিভ যেহেতু বুঝতে পারছি, তো এখানে আমরা কি দেখলাম,
তো আমাদের রোবট টিএক্সটি ফাইল দিয়ে কি করতে পারি, আমরা এটাকে বাদ দিতে পারি। ওকে, মানে আমরা নেগেটিভ কে সেটা আমরা ইনক্লুড করব যেটাতে আমরা চাই না গুগল ক্রল করে। তো মনে করেন নেগেটিভে আমি যদি 4 নাম্বার পেজটি দিয়ে দেই, তাহলে আমরা বুঝবো সেটাকে আমরা ইনক্লুড করব না। ওকে, এটাই কি আমরা টেকনিক্যাল এসইও। ওকে, তো আমি এই জন্য আমাদের এই টেকনিক্যাল এসইও ক্লাসগুলো হয় না, ঠিক আছে। তো এই জন্য আমাদের, এই যে আমি বারবার বলি যে আমরা একবারে এক্সপার্ট হব না, ঠিক আছে। টেকনিক্যাল এসইও বেস্ট একটা ব্যাপার। ওকে, তারপরে আমাদের অফ পেজ এসইও, এটাও ইজি জিনিস। তো অফ পেজ এসইও কি, আপনার ওয়েবসাইটের বাইরের এমন কার্যকলাপ যেটা আপনার র্যাঙ্কিং উন্নত করতে আপনাকে হেল্প করে, ঠিক আছে। যেমন আপনার ওয়েবসাইটের মানসম্পন্ন ব্যাকলিঙ্ক তৈরি করা, যা গুগলকে সাইটের ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি করতে আপনাকে হেল্প করে। মনে করেন আমরা যে একটি পেজ রেডি করেছি, সেটি কি আমরা কি করছি, বিভিন্ন পেজের মধ্যে আমরা দিয়ে দিয়েছি, তাহলে কি হবে, তারা আমার পেজটি দেখে এটার পছন্দ করছে, ঠিক আছে, অন্য অন্য পেজে আমরা যদি শেয়ার করি। অফ পেজ মানে কি বুঝতে পারছি, অন্যান্য পেজে যখন আমরা এসইও করছি বা অন্যান্য পেজে আমাদের পেজ সম্পর্কে কথা বলছি, সেটি হলো অফ পেজ এসইও। সবাই ক্লিয়ার এটুকু? এটুকু হলে বুঝলি আমাদের শেষ। তারপরে আমরা বুঝলাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, আমাদের পেজটি সম্পর্কে যদি আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি কন্টেন্ট, তাহলে হলো সোশ্যাল মিডিয়া কন্টেন্ট। এবং আমাদের পেজটি সম্পর্কে যদি এই মনে করেন বিবিসিতে আমরা এটি পোস্ট করলাম, বিবিসি সম্পর্কে জানি না, বিবিসি ওয়েবসাইট, তো বিবিসি ওয়েবসাইটে এটি পোস্ট করলাম, ওনাদের যে এডিটর আছে ওনাদের এডিটরের সাথে কথা বলে এটি পোস্ট করলাম, তাহলে আমরা যদি গেস্ট ব্লগিং করি এবং গেস্ট ব্লগে বা গেস্ট পোস্টে এটি ভালো পোস্ট আমার সম্পর্কে বলে, তাহলে কি বলে, কি বলছি এটাও, এটাও কিন্তু আমাদের অফ পেজ এসইও। এখন ধরেন ইনফ্লুয়েন্সার কাকে বলে আমরা জানি, অনেক বড় বড় কিন্তু ইনফ্লুয়েন্সার আছে যারা নায়ক নায়িকা আছে এবং অন্যান্য যারা আছে, তাদেরকে গিয়ে বললাম আমার যে পেজ আছে তার সম্পর্কে দুই একটা কথা বলো বা একটু প্রমোশন করে দাও। তো এটা কেউ কিন্তু আমরা অফ পেজ এসইও বলে থাকি, ঠিক আছে। এক কথায় শেষ কি, আমাদের পেজের বাইরে যা যা করব সবই অফ পেজ এসইও। ওকে, সবাই ক্লিয়ার? আমাদের আপাতত ফাইনাল টপিক লোকাল এসইও। লোকাল এসইও মানে কি, আমাদের লোকেশন ভিত্তিক যে এসইওটি করে থাকি সেটা হলো লোকাল এসইও। ধরেন আমরা আমাদের যে একজন আপনার পাশে একটা দোকানদার আছে, সে আপনাকে বলেছে যে আমি মিরপুরে থাকি, তো আমার কাস্টমার কে হবে, তার দোকানদার বা গ্রোসারির দোকানদারের কাস্টমার কি সারা বাংলাদেশ হবে নাকি শুধুমাত্র মিরপুর হবে, বলেন তো। তার কাস্টমার কে? অবশ্যই টাঙ্গাইল থেকে তার একটি প্রোডাক্ট কিনতে আসবে না, তাই না? তার একটি প্রোডাক্ট কিনতে আসবে না, তার অবশ্যই মেইন কাস্টমার কিন্তু মিরপুরের হবে, তাই না? তাহলে যেহেতু মিরপুরের হবে, তাহলে এই যে লোকাল বেস যে আমরা এসইও গুলো করে থাকি, সেটাকে আমরা লোকাল এসইও বলে থাকি। তো সবচেয়ে বেটার এবং সবচেয়ে ইফেক্টিভ লোকাল এসইওটা কোনটা? হ্যাঁ, আমরা কিন্তু জাস্ট এবিসিডি শিখছি, ঠিক আছে, এবিসিডিও না, এ শিখছি। তো আমরা এখানে গুগল মাই বিজনেস যে প্রোফাইল আছে সেটা যদি আমরা যে করেছি না সবাই, এটা কিন্তু আমরা দেখেছি, এটা হলো আমাদের লোকাল এসইওর একটি ভালো উদাহরণ যেটা আমরা ক্লাসে করেছিলাম। তারপর লোকাল কিওয়ার্ড গুলো ব্যবহার করে আমরা ওয়েবসাইটে বা পোস্টের মধ্যে যদি দেই, এটাও কিন্তু লোকাল এসইওর উদাহরণ। তারপর আমরা ডাইরেক্টরি লিস্টিং যদি আমরা দেই, যেটা আমরা ম্যাপের মধ্যে দিই, সেটাও একটা লোকাল লিস্টের উদাহরণ। এবং আমরা রিভিউ এন্ড রেটিং দেই, সেটাও কিন্তু গুগল লিস্টের উদাহরণ। ওকে, তো আমরা মোটামুটি এইটুকু হলো আমাদের মেন কন্টেন্ট। আশা করি আর এক্সট্রা কিছু পড়তে আমাদের ইন্টারেস্ট নাই, ঠিক আছে। তো আশা করি আমরা এইটুকুই পড়ি। আর এটুই কিন্তু আমাদের, আর নেক্সট একটা ক্লাস আছে, এর মধ্যে আমরা কি করতে পারবো, আমরা ইয়ের মধ্যে যাব, ঠিক আছে। আর তো কারো পড়ার ইচ্ছা নেই? আর ইচ্ছা আছে মেবি নাই। তো আমরা তাহলে দেখি আর কারো কোনো কোশ্চেন আছে নাকি, পরে ইচ্ছা থাকলে আমি পড়াবো, না হলে আমরা আগাই। দেখি আর কারো কোনো কোশ্চেন আছে নাকি। হ্যাঁ, কাজী সাইদুর রহমান ভাইয়া বলেন।
অনেক হয়েছে। ঠিক আছে, আমরা আর এখানে আগাচ্ছি না, সমস্যা নেই। হ্যাঁ, কাজী সাজানো ভাই বলেন। স্যার, একটা জি জিনিস জানতে চাচ্ছিলাম যে জি জি। আমরা যে পরীক্ষাটা দিব সে পেজটা কি আপনি এখন হ্যাঁ, যেভাবে ক্লাস নিচ্ছেন এভাবে অন অন করা থাকবে, সেখানে গিয়ে আমরা পরীক্ষা দিব নাকি পেজটাতে আমি একটা গুগল আমাদের? ফর্মের লিংক দিব। গুগল ফর্মের লিংক দিয়ে ক্লিক করলে যেরকম আমি জি। লিখেছি এরকম একটি ইন্টারফেস পাবেন। আচ্ছা। যেরকম দেখেছি না ওখানে, হ্যাঁ। ওরকম একটা ইন্টারফেস পাবেন, যার মধ্যে আপনারা ইয়ে করতে পারবেন আর কি। এই জন্যই ওখানে আমি, ওখানে কোশ্চেন গুলো আসবে, আমরা সেখানে অ্যান্সার গুলো দিব। হ্যাঁ, যে এখানে যেমন দেখেছি না এরকম একটা ইন্টারফেস পাবেন, এরকম একটা ইন্টারফেস পাবেন, যার মধ্যে জি। আপনি জাস্ট আনসার দিয়ে দিবেন। রিটেন কোশ্চেন থাকে, রিটেন কোশ্চেন আনসার দিবেন, এই তো, ইজি। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এবিসিডি পারলে আনসার করতে পারবেন, সমস্যা নেই। ওকে। জি। জি স্যার। ওকে। হ্যাঁ, রায়ান ভাইয়া বলেন। হ্যাঁ, আমি আগেও বলেছি আজকের ক্লাস এবং আগামী ক্লাস এই দুটো থেকে কিন্তু সবচেয়ে বেশি কোশ্চেন থাকবে। ঠিক আছে, আজাদ ভাইয়া, বুঝতে পারছি, কিন্তু অত বেশি আপনার এখন মুখস্থ করার দরকার নেই, জাস্ট কন্টেন্টে বুঝলেই হবে। হ্যালো। ওকে, মুখস্থ হ্যালো। করার কিছুই নেই। হ্যাঁ ভাই বলেন। জি, বলছিলাম আমরা ধরেন 10 জনই একই ইস্যু মানে ব্ল্যাক হেড অথবা হোয়াইট হেড ইস্যু একই 10 জন ইউজ করলাম একই ধরনের। তো ওয়েবসাইট কেন আগে আমারটা দেখাবে আর কেন 9 জনেরটা আমার পরে দেখাবে সেটা বুঝতেছি না। এখন আপনি যে কোন কিওয়ার্ড ব্যবহার করছেন সেটার উপর নির্ভর করবে। কিওয়ার্ডে একই হলে ধরেন আমাদের 10 জনের কিওয়ার্ড একই সেম হয়ে গেল, তখন তাহলে ওরা এটা ক্রলিং এর এটা সময় কি শুনেন, বিষয়টা হলো প্রথমে ক্রলিং করবে। ঠিক আছে, ক্রলিং করার পরে জি জি ওর তো একটা ইন্টারনাল অ্যালগোরিদম আছে, ঠিক আছে, এটা এআই ঠিক করবে জি জি যে কোনটা সে দেখাবে। তারপরে তো আমাদের এখন তো এইও আসছে, এখন একটু বিষয়টা একটু ডিফারেন্ট হয়েছে। ঠিক আছে, এখন কিন্তু জাস্ট জাস্ট কিওয়ার্ড দিয়ে কিন্তু হয় না, এর সাথে কিন্তু স্ট্রিং অ্যাড হয়েছে, মানে লিস্ট অফ ওয়ার্ড হয়েছে। ও, এখন কিন্তু জাস্ট বলতে পারেন আগে মনে করেন ব্লু স্কাই, স্কাই ব্লু দিলেই হতো। জি এখন কিন্তু জি স্কাই ব্লু এর সাথে এর সামনে পিছে আরো অনেক বড় কিওয়ার্ড দিয়ে আপনার কি করতে হবে, আর কিওয়ার্ড সেটিং করতে হয়। ঠিক আছে, মানে কিওয়ার্ডটি আরো বড় করতে হয়, আরো মানে একটা কথোপকথনের মতো করতে হয়। এখন কিন্তু এআই যুক্ত হয়েছে, ঠিক আছে, এআই ওর সাথে। তো এটা কিন্তু আপনার একটু অ্যাডভান্স লেভেলের করতে হয়। এখন আপনি জিজ্ঞেস করেছেন দেখে আনসার দিলাম, ঠিক আছে। তো এসিওটা এখন একটু অ্যাডভান্স লেভেলের হয়ে গেছে, কিন্তু আমরা দ্যাট এবিসিডি মিনস শিখছি। মানে অন্যদের থেকে অন্যদের থেকে একটু আলাদা করিয়া করতে হবে আর কি। হ্যাঁ, একটু আলাদা করতে হবে, একটু রিসার্চ করতে হবে। ঠিক আছে, আমরা এখন আচ্ছা আচ্ছা। জাস্ট হাঁটা মানে হামাগুড়িও দেওয়া শিখিনি, ঠিক আছে। আমরা জাস্ট জি সারফেস লেভেলে আছি। ওকে। জি 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 জি। ইয়েস ইয়েস। ওকে, ঠিক ওকে। আছে। ওকে, এখন একটা প্রবলেম পেয়েছি। হ্যাঁ, অবশ্যই সাথী আক্তার আপু, আপনি হ্যান্ড রেজ করেন, সলভ করে দিচ্ছি। হ্যাঁ, মুশারেফ ইসলাম ভাইয়া বলেন। মুশফিরা ইসলাম আপু বা ভাইয়া বলেন। আপনার কথা শুনতে পাই না। হ্যালো। হ্যাঁ, এখন শুনতে পারছি, মুশফিরা আপু বলেন। জি ভাইয়া, আমি একটু স্ক্রিন শেয়ার দিতাম। ঠিক আছে দেন। স্যার, কাল এটা হচ্ছে গত ক্লাসের হোমওয়ার্কের। হুম জি, এখানে যে আপনি বলেছেন হোমওয়ার্কে যে ম্যান্ডেটরি, ইমেলটা ম্যান্ডেটরি, হুম। এইগুলা সার্চ দিলেও খুঁজে পাই না, কি করব বাদ, এটা? বাদ, তাহলে এই ওয়েব গুলাও কি ডিলিট করে ফেলবো নাকি? সব বাদ। আচ্ছা এগুলা এগুলা সব বাদ, ক্লায়েন্ট এগুলা নিবে না। স্যার, তাহলে কোশ্চিন যে আমার এখানে যদি বলা হয় যে 500 বা 200 এরকম যদি অ্যাড্রেস করতে বলে, আবার এখানে ইমেল দিতে বলে, তো আমি যদি খুঁজে না পাই তাহলে এগুলা কিভাবে কালেক্ট করব? মানে এগুলো ডিলিট করে দিলে আর অন্য কোথায় পাবো নাকি? আপনার খুঁজতে হবে আরো, এ হলো কথা, আরো খুঁজতে হবে।
এই জন্য আমি বলেছি যে যখন আপনার কোনো কাজ পাবেন তখন আপনার পেইডে যেতে হবে, ঠিক আছে, বা অন্য ওয়েবসাইটে দেখতে হবে, বা ম্যাপে যেতে হবে। ও ঠিক আছে, মানে লিড জেনারেশন মানেই হলো কষ্ট। ঠিক আছে, খুঁজে খুঁজে বের করতে হবে যে কোথায় আছে। আচ্ছা স্যার, তাহলে ইয়া ছাড়া অন্য কোনো ওয়েবসাইট, বুঝিনি। আর ইয়েলপ ছাড়া অন্য কোনো ওয়েবসাইটের কি নাম, ইয়েলো মানে পেজেস গুগল আছে, আর বাকিগুলো আপনার নিজে খুঁজে নিতে হবে, ইয়েলো সার্চ পেজেসে কি করবেন। এটা হলো, কিসে সার্চ আমি করা আপনাকে যাবে? এতটুকু আমি আপনাকে হিন্ট দিতে পারি যে আপনি গুগলে সার্চ দিবেন যে ডাইরেক্টরি সাবমিশন ওয়েবসাইট গুলো কি কি আছে, আচ্ছা। তো ওখান থেকে আপনার খুঁজতে হবে। ঠিক আছে আপু? ও ওকে ভাই, এটাই কোশ্চেন ছিল যে এটাগুলো তো আপনি বলেছেন, আমি খুঁজে অনেকগুলো খুঁজছি কিন্তু পাই না, না, তো এরকম আমি আপনাকে আগেও পেজ বলেছি। ওপেনই হচ্ছে না, পেজে ঢুকতে পারছি না, তাহলে আমি কিভাবে ইমেল আপনাকে আরেকটা দিচ্ছি? উদাহরণ দেই। আমার একটি স্টুডেন্ট এর কাজ পেয়েছিলেন, তো ওখানে লেখা ছিল যদি তুমি ইমেল না পাও তুমি ফেসবুকে লিংক দিলেও হবে। ঠিক আছে, এখন জি সবাই কিন্তু সেম না। ঠিক আছে, যে যদি ইমেল না পাও ফেসবুকের লিংক দিলেও আমার হবে, ওয়েবসাইট না পেলেও ফেসবুকের লিংক দিলে হবে, এরকম সে লিখে দিয়েছিল। কারণ কোন ক্লায়েন্ট কি দেয় এটা কি আমার তো জানা নেই। আর সে প্রো লেভেলের ছিল আর কি, ওই ইয়ে মানে ক্লায়েন্ট। আর তার সাথে অন্য কারো তো আসলে আমি বলতে পারি না। ক্লায়েন্ট বলে আমার ইমেলই লাগবে, সেক্ষেত্রে কি করবেন? তাহলে ডাইরেক্টরি লিখে গুগলে সার্চ করতে হবে, ডাইরেক্টরি তারপরে সাবমিশন ওয়েবসাইট, ডাইরেক্টরি সাবমিশন ওয়েবসাইট। সাবমিশন ওয়েবসাইট, হ্যাঁ, তারপরে ডাইরেক্টরি যে সাবমিশন সিস্টেমে ওয়েবসাইট ইয়া। হলো যেসব ওয়েবসাইটে কোম্পানিরা নিজেদের নাম, ফোন নাম্বার এগুলো দিয়ে থাকে, এগুলো ডাইরেক্টরি সাবমিশন ওয়েবসাইট বলে থাকে। ঠিক আছে, কিন্তু আমি আগেও বলেছি এখনো বলি, ফ্রিতে লিড বের করা একটু ঝামেলা। ঠিক আছে, তারপর আপনি ট্রাই করে দেখেন, খুঁজেন, খুঁজে রাখলে তো সমস্যা নেই, যখন কাজে যাবেন তখন পাবেন। ওকে। জি, তারপরে যেভাবে ওয়েব স্ক্রাপ করেছি ওভাবে করতে হবে ওই সব পেজে গিয়ে। এটা আমি বলতে পারবো না আপু, কারণ এক এক ওয়েবসাইটে কিন্তু একই রকম। অনেক ও জায়গায় আচ্ছা। আপনি ফর্ম পাবেন, অনেক জায়গায় আপনি কোনো কিছুই পাচ্ছেন না, মানে গিয়ে আপনি দেখবেন কিছুই নাই, একটা ফর্মের মতো পাবেন, মানে যে ইয়ের ফর্ম আছে না, নর্মাল ফর্ম, একটা কোশ্চেন আনসার ফর্ম পাচ্ছেন। এক এক জায়গায় এক এক রকম, এক এক জায়গায় গিয়ে দেখবেন জাস্ট নিজেদের নাম দিতে পারছেন, কোনো টেবিলও নাই, বিকৃত ভাবে আছে। তো সেক্ষেত্রে তখন আপনার হাতে লিখে বিষয়গুলা লিখতে হচ্ছে, হাতে লিখে মানে বুঝছেন নেই, মানে জি টপিক ওয়াইজ আপনার নিতে হচ্ছে, এক এক জায়গায় এক রকম বুঝতে পারছি। আসলে লিড জেনারেশন কাজটি একটু কঠিন আছে, খুঁজতে হবে, এটা হলো সমস্যা। যদি আপনি ফ্রিতে যান তখন খুঁজতে হবে, আর যদি পেইডে যান তখন লিঙ্কডইন আছে, লিঙ্কডইনে সেলস নেভিগেটর আছে, আরো অনেক অপশন আছে। ও, এই তো আপু। মানে পেড দিলে ওগুলা ইজি মতো পাওয়া যাবে। হ্যাঁ, পেইডে গেলে আপনার ইজি মতো পাওয়া যাবে, ফ্রিতে গেলে তখন আপনার নিজের একটু বেশি খুঁজতে হবে। ঠিক আছে ভাইয়া, এটা করার জন্য আমার কাছে মনে হচ্ছিল যে আপনি তো হোমওয়ার্ক দিয়েছেন কিন্তু আমি এগুলো কমপ্লিট করতে পারছি না, খুঁজে পাচ্ছি না, তাহলে কি আর হবে? এই জন্য আমি বলেছি কি আপু, যে কয়টা পান, ঠিক আছে, 5টা 10টা 15টা যা পান ওটাই দেন, বলেছি না? জি ওকে আপু। ওকে, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, তাহলে আপুকে মিউট করে দিচ্ছি। আর কারো কোনো কোশ্চেন যেহেতু নেই, কারো হ্যান্ড রেজ দেখছি না, তাহলে আজকের জন্য এটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, এবং গুড নাইট।